ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা দেখছো ইন্ডিয়ান জিওগ্রাফি লেকচার নাম্বার 11। তো আমাদের বেশ কয়েকদিন ক্লাস আমরা অফ রেখেছিলাম, তো আবার শুরু করছি। যেটা বলার সেটা হচ্ছে আমরা জিওগ্রাফি আর ইকোনমিক্সটাকে মোটামুটি আগামী 2 মাসের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা করেছি। অ্যান্ড দেন তারপর যেমনটা হবে আমি টেলিগ্রাম গ্রুপে জানিয়ে যাবো। যারা টেলিগ্রাম গ্রুপ এখনও জয়েন করোনি, অবশ্যই টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে রাখবে। যে কোনো ভিডিও ডেসক্রিপশানে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আমি ক্লাসে যারা আছো তারা আমায় একটু কনফার্ম করো তো, জিওগ্রাফি ক্লাস আগে যে 10টা দেওয়া হয়েছে সেগুলো শুরুর থেকে দেখেছো তো সবাই? স্যার আমি দেখিনি, আজ প্রথম আপনি ক্লাস করবো জিওগ্রাফি। আচ্ছা, আমি আমিও দেখেছো, করেছি প্রথম ক্লাস আছি। করেছো, নোট ডাউন করেছো, এমন কেউ আছো? আমি করেছি আমি বেশ। তো যতদূর আমরা পড়েছি তারপর থেকে আজকে আমাদের ক্লাস, ঠিক আছে? চলো। প্রিভিয়াস ক্লাসে আমাদের যে কোর টপিক চলছিল, দ্যাট ইজ ক্লাইমেট। ইন্ডিয়ার ক্লাইমেট আমরা পড়ছিলাম, ঠিক? চ্যাপ্টার 4। যারা দেখোনি চ্যানেলের আজকের দিনে যারা প্রথম দেখছো ক্লাসটি, চ্যানেলে প্লেলিস্টে যাও। প্লেলিস্টে গিয়ে দেখবে জিওগ্রাফির প্লেলিস্ট করা রয়েছে, সেখানে একদম লেকচার 1 থেকে শুরু করবে কিন্তু দেখা, তা নাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে না। সুন্দর করে পড়ানো আছে, আশা করছি এই ক্লাস দেখার পর ফার্দার কোনো বই পড়া লাগবে না ভাই। জাস্ট এই ক্লাসগুলোকে সুন্দর করে দেখা, একবারের জায়গায় দুবার দেখা, তাহলে দেখবে আর কোনো বই পড়া লাগছে না। সো আমাদের চ্যাপ্টার যেটা চলছিল দ্যাট ইজ ক্লাইমেট। তো ক্লাইমেটের মধ্যে যে টপিকগুলোকে আমি এখানে ভাগ করেছিলাম, সেখানে দেখো আমরা ওয়েদার আর ক্লাইমেটের ডিফারেন্স পড়ে ফেলেছি। তারপরে ডিফারেন্ট ফ্যাক্টরস দ্যাট কন্ট্রোল ক্লাইমেট, ক্লাইমেটকে কন্ট্রোল করে কি কি ফ্যাক্টরস সেগুলোকে পড়ছিলাম। তো তার মধ্যে আমরা ল্যাটিটিউড আর অ্যালটিটিউড পর্যন্ত পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা ক্লাইমেটিক কন্ট্রোল হিসাবে, অর্থাৎ ক্লাইমেটকে কন্ট্রোল করতে পারে সেরকম ফ্যাক্টরস হিসাবে প্রেশার অ্যান্ড উইন্ডসকে পড়বো, ডিফারেন্স বা ডিস্টেন্স ফ্রম দ্য সি পড়বো, ওশান কারেন্টস পড়বো, রিলিফ ফিচার্স পড়বো, এবং তার সাথে সাথে আমাদের ভারতবর্ষের ক্লাইমেটকে কোন কোন ফ্যাক্টরস অ্যাফেক্ট করে সেই বিষয়টা আজকে দেখব। খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে আজকে। এখান থেকে বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। নেক্সট ক্লাস যেদিন আমাদের হবে, সেই নেক্সট ক্লাসে আমি মনসুন পড়াবো। ইন্ডিয়ান ক্লাইমেট আমাদের মনসুন টাইপ ক্লাইমেট, এটা পড়াবো। আর তারপরে সিজন সম্পর্কে বাকি যা আছে, মানে এই 3টে টপিক আমি কিন্তু নেক্সট ক্লাসে করাবো। ওকে, নেক্সট ক্লাসে 4, 5, 6 নম্বর করাবো। আজকে আমরা এই যতটুকুন গ্রিন কালারে দেখতে পাচ্ছ এইটুকুন পড়বো। সো ক্লাস লেন্দি হতে পারে, সো ভালো করে দেখো। চলো, সবার আগে আমরা দেখছি যে ক্লাইমেট কন্ট্রোলস হিসেবে প্রেশার অ্যান্ড উইন্ডের কি ভূমিকা রয়েছে। প্রেশার আর উইন্ডের ভূমিকা কি রয়েছে, চলো এই জায়গায় আমরা আবার ফিরে আসব, এখান থেকে নোট নেব। বাট বিফোর দ্যাট আমি আগে কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি বোঝাবো, বোঝানোর পর যদি তোমাদের কোথাও কোনো ডাউট তৈরি হয় তারপর মাইক অন করে কথা বলবে। হ্যাঁ, রানিং আমি বলছি তার মধ্যে কথা বলবে না, তাহলে আমি আমার ফ্লো হারিয়ে ফেলবো। ওকে, চলো তাহলে কি আমরা বলছি, আমরা এখন দেখতে চলেছি যে প্রেশার আর উইন্ডস, প্রেশার আর উইন্ডস এই বিষয়টা কিভাবে আমাদের ক্লাইমেটকে কন্ট্রোল করতে পারে। ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে তো দেখবই, তার আগে ওয়ার্ল্ড ভিউটা দেখে নিই। দেখতে পাচ্ছ এখানে সান দেখতে পাচ্ছ, এখানে আর্থ দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে ইকুয়েটার, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। ওকে, তাহলে আমরা ল্যাটিটিউডিনাল এক্সটেন্টটাকে বুঝতে পারলাম কি, ল্যাটিটিউড যে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি সাউথ। 23.5 ডিগ্রি নর্থকে কি বলি আমরা, এটাকে কি বলি, এটাকে বলি আমরা ট্রপিক অফ ক্যান্সার বলি এটাকে, মানে কর্কট ক্রান্তি রেখা। আর এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, টপিক অফ ক্যাপ্রিকর্ন বলি, অর্থাৎ মকর সংক্রান্তি রেখা। ঠিক আছে, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, ঠিক আছে? ওকে, নাও আর এটা হচ্ছে ইকুয়েটর। এই যে সান দেখতে পাচ্ছ,
এই যে যে জায়গাটা অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ থেকে 23.5 ডিগ্রি সাউথ, এই যে যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলে? এই জায়গাটাকে বলে গ্রীষ্মমণ্ডল। কি বলে? গ্রীষ্মমণ্ডল। আর ইংরেজিতে কি বলবো এই জায়গাটাকে? এই জায়গাটাকে বলবো ট্রপিক্যাল রিজন। কি বলবো এই জায়গাটাকে? ট্রপিক্যাল রিজন বলবো। এই ট্রপিক্যাল রিজনে কি হয়? এই ট্রপিক্যাল রিজনটা খুব হট থাকে, খুব গরম থাকে। কেন? কারণ ট্রপিক্যাল রিজনে সান একদম ডাইরেক্ট রে দেয়, মানে সোলার ইনসুলেশন এই ট্রপিক্যাল রিজনে সব থেকে বেশি হয়। যার কারণে পৃথিবীর যে ওপরের নর্দার্ন হেমিস্ফিয়ারের এই যে সাবট্রপিক্যাল পার্ট, এটা হচ্ছে সাবট্রপিক্যাল পার্ট, এটা পোলার পার্ট, এটাও সাবট্রপিক্যাল পার্ট, এটা পোলার পার্ট, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। তো যাই হোক, এই সাবট্রপিক্যাল এরিয়া এবং নর্থ পোল এরিয়া, আবার এদিকের সাবট্রপিক্যাল এরিয়া, এদিকের সাউথ পোল এরিয়া, এই জায়গাগুলো তুলনামূলক মডারেট। তুলনামূলক কি? মডারেট। মডারেট বলতে জিওগ্রাফিতে ক্লাইমেটে মডারেট কথাটা যেখানে শুনতে পাবে, সেখানে মনে রাখবে যে মডারেট মানে যেখানে কম তাপমাত্রা আছে, মডারেট এরিয়া। আর এই ট্রপিক্যাল এরিয়াটা হচ্ছে সোলার ইনসুলেশন এখানে যেহেতু প্রচুর পরিমাণে হয়, সেই জন্য এই জায়গাটা খুব গরম থাকে, এই জায়গাটা খুব গরম থাকে। আর আমাদের ভারতবর্ষ কোথায় পড়ছে? না, আমাদের ভারতবর্ষের অর্ধেকটা তো ট্রপিক্যাল এরিয়ার মধ্যে পড়ছে, বাকি অর্ধেকটা উত্তর ভারত চলে যাচ্ছে সাবট্রপিক্যাল এরিয়ার মধ্যে, আর দক্ষিণ ভারত কোথায় চলে যাচ্ছে বলো? দক্ষিণ ভারত চলে যাচ্ছে হচ্ছে ট্রপিক্যাল এরিয়ার মধ্যে। তো এই জায়গা থেকে উইন্ড আর প্রেশারের ভূমিকা কি, এই জিনিসটা খুব ভালো করে বোঝো। এখন আমরা লো প্রেশার আর হাই প্রেশার সম্পর্কে পড়ব। লো প্রেশার আর হাই প্রেশার সম্পর্কে পড়ব, খুব ইম্পর্ট্যান্ট। এই দুটো জিনিস বুঝতে পারলে আজকের যে ক্লাস হবে বা ক্লাইমেটের যে চ্যাপ্টার, সেটা তোমাদের খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এগুলোকে রাব করছি, বাকিটা নিজেরা শুনতে শুনতে নোট ডাউন করবে। ওকে, নাও প্রেশার আর উইন্ড, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যেখানে যেখানে সূর্যের তাপ বেশি পড়ে সেই জায়গাটা গরম থাকে। মনে রাখবে, যেখানে হট এয়ার আছে, হট মানে যেখানে গরম থাকবে, উষ্ণতা যেখানে বেশি থাকবে, সেখানে কি হবে? লো প্রেশার তৈরি হয়। আবার বলো, উষ্ণতা যেখানে থাকবে সেখানে লো প্রেশার তৈরি হবে। তাহলে আমায় বলো, এটা হচ্ছে ইকুয়েটার 0 ডিগ্রি। এই ইকুয়েটারে সবসময় কি থাকবে বলো? ইকুয়েটার সবসময় গরম থাকবে। যার কারণে এই ইকুয়েটার বরাবর আমরা কি দেখতে পারবো? লো প্রেশার দেখতে পারবো। কেন লো প্রেশার ইকুয়েটারে? হট যেখানে হট রিজন, সেই হট রিজনে লো প্রেশার সৃষ্টি হয়। কেন হয়? কারণ যেখানে গরম থাকবে না সেইখানে বাতাস কি হবে? ওপরে উঠে যাবে। যেখানেই গরম থাকবে সেখানে বাতাস ওপরে উঠে যাবে। আর গরম থাকার জন্য এখানে বাতাস কি হয়? ওপরে উঠে যায়। এইখানে বাতাস ওপরে উঠে যাবে, এখান থেকে বাতাস কোথায় উঠে যাবে? ওপরে। এবার ওপরে গিয়ে না এই বাতাস কি করবে? এই বাতাসটা তখন না ডিফ্লেক্ট হবে এখান থেকে বাতাস সাবমার্স করবে। অর্থাৎ এই বাতাস কিছুটা এদিকে চলে আসবে, বাতাস কিছুটা এদিকে চলে যাবে। বুঝতে পারছো? যেখানে তাপমাত্রা কম সেই জায়গায় হাই প্রেশার তৈরি হবে। তাহলে যেখানে তাপমাত্রা কম সেখানে হাই প্রেশার, যেখানে তাপমাত্রা বেশি সেখানে লো প্রেশার। তাহলে এইখানে গিয়ে হাই প্রেশার তৈরি হবে। এই জায়গাটুকু একটু ক্লিয়ারিফাই করো তো। এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ। তার মানে ইকুয়েটার বরাবর 0 ডিগ্রি বরাবর যেহেতু সোলার ইনসুলেশন সব থেকে বেশি হয়, যেহেতু এখানে স্ট্রং সানরেজ আমরা দেখতে পাই, সেই কারণে এখানে লো প্রেশার তৈরি হয়। যেখানে বেশি তাপমাত্রা থাকবে সেখানের বাতাসটা উপরে উঠে যাবে। মনে করো এটা এরকম একটা জায়গা, ঠিক আছে? এই জায়গাতে কি হচ্ছে? মনে করো এখানে তুমি একটা ল্যাম্প জ্বালিয়ে রেখেছো, এখানে বা ল্যাম্প বা গ্যাসের ওভেন জ্বালিয়ে রেখেছো। এই জায়গাটা যখন গরম হবে না, এই গরম বাতাস কোথায় উঠে যাবে বলো? গরম বাতাস সবসময় ওপরে উঠে যায়, গরম বাতাস ওপরে উঠে যায়। আচ্ছা, গরম বাতাস যখন ওপরে উঠে যায় তখন এইখানে তো একটা ভ্যাকিউম ক্রিয়েট হয় নাকি? একটু বলো আমাকে। যখন গরম বাতাস ওপরে উঠে যাবে তখন সেখানে তো একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে। এই অ্যাটমসফিয়ারের সমস্ত জায়গায় বাতাসে ঠাসা। হ্যাঁ স্যার। তাহলে যেখানে গরম হচ্ছে, যেখানে উষ্ণতা, সেখানে বাতাস ওপরে উঠে যাবে। তাহলে যখনই বাতাস এখান থেকে ওপরে উঠবে তখন এখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হবে। আর সেই ভ্যাকিউমের কাছেই আবার বাতাস এসে কি করবে?
এখানে বাতাস আবার আসতে শুরু করবে। সো এই সিনারিওটাকে আমি এখন বোঝানোর চেষ্টা করছি। আবার মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখানে হচ্ছে ইকুয়েটর 0 ডিগ্রি, এখানে লো প্রেশার, এখানে কি তৈরি হচ্ছে? লো প্রেশার। কেন লো প্রেশার? যেখানে হিট বেশি সেখানে লো প্রেশার, যেখানে হিট কম সেখানে হাই প্রেশার। হাই প্রেশার কেন? কারণ যেখানে হিট কম সেইখানে আবার বাতাস গিয়ে নামবে তো। তাহলে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এই যে যে রিজনটা দেখতে পাচ্ছ, এই যে রিজনটা নিয়ে আলোচনা করছি, এই জায়গাটায় প্রচণ্ড হিট, যার কারণে এখান থেকে বাতাস ওপরে উঠছে, এখান থেকে বাতাস ওপরে উঠছে। এই বাতাস ওপরে উঠে এবার এইদিকে এটা সাবসাইড হয়ে যাচ্ছে, এদিকে এটা সাবসাইড হয়ে যাচ্ছে। বাতাস সাবসাইড হয়ে কি হচ্ছে? যখনই যেখানে দেখছে যে হাই প্রেশার, হাই প্রেশার কেন? এখানে তাপমাত্রা কম, এখানে হাই প্রেশার সৃষ্টি হচ্ছে। যেখানে তাপমাত্রা বেশি, লো প্রেশার, তাহলে এই জায়গায় সাবসাইড করছে, আর বাতাস এখানে নিচে নেমে আসছে। বুঝতে পারছো এই জায়গাটা? তাহলে এই যে যে উইন্ড, এই যে যে উইন্ড, সেই উইন্ডটা সবসময় কোথার থেকে কোথায় মুভ করবে? আচ্ছা চলো এই জায়গাটাকে আমি এভাবে ড্র করার চেষ্টা করছি। চলো এই যে ড্র করার চেষ্টা করছি, সারফেস, মনে করো এটা আমাদের আর্থের সারফেস। এই আর্থ সারফেসে এই সোজাসুজি ইকুয়েটার গেছে, ভালো করে খেয়াল করো, এই সোজাসুজি কি গেছে? ইকুয়েটার গেছে 0 ডিগ্রি। আর এই সোজাসুজি মনে করো আমাদের ট্রপিক অফ ক্যান্সার বা ক্যাপ্রিকন, যেটা ধরে নাও সেটাই হবে। এটা মনে করো 23.5 ডিগ্রি নর্থ বা সাউথ, যাই বলি না কেন। বুঝতে পারছো তো? আমি তাহলে পৃথিবীটাকে কি করেছি বলতো? শুইয়ে দিয়েছি, যেমনটা পৃথিবী থাকে তার থেকে শুইয়ে দিয়েছি, এই সারফেসটাকে দেখাচ্ছি এখানে। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি ইকুয়েটার, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ ধরো বা সাউথ ধরো, যা কিছু। তাহলে আমায় বলো, এই 0 ডিগ্রি ইকুয়েটারে হিট বেশি থাকবে, তাই না? এখানে যেহেতু হিট বেশি থাকবে, তাহলে এইখানে কি তৈরি হবে? লো প্রেশার তৈরি হবে, তাই তো? লো প্রেশার তৈরি হবে। আর এইখানে হিট কম, তার মানে এখানে হাই প্রেশার তৈরি হবে। যেখানে হিট কম সেখানে বাতাস আবার ফিরবে তো, বাতাস তো আর পৃথিবীর বাইরে চলে যেতে পারবে না। যে জায়গায় উষ্ণতা বেশি সেখান থেকে বাতাস উপরে উঠবে, যেখানে গিয়ে উষ্ণতা কম সেখানে গিয়ে বাতাস নেমে যাবে। তাহলে যেখানে গিয়ে নামছে সেখানে হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে, যেখান থেকে বাতাস উঠে যাচ্ছে সেটা লো প্রেশার। তাহলে কি হচ্ছে খেয়াল করো, এই লো প্রেশার যখন এখানে হচ্ছে, এখান থেকে বাতাস কি হচ্ছে? ওপরে উঠে যাচ্ছে, এখান থেকে বাতাস উপরে উঠে যাচ্ছে। এই বাতাস ওপরে গিয়ে এদিকে সাবসাইড করছে, আবার এদিকেও সাবসাইড করছে। এদিকে সাবসাইড করতে করতে এই যে যখনই এখানে হাই প্রেশারের জায়গা পেয়েছে, বাতাস এখান থেকে আবার কোথায় আসছে? নিচের দিকে নেমে আসছে। বুঝতে পারছো? এইখানে এসে বাতাস কি করবে? এইখানে এসে বাতাস আবার লো প্রেশারের দিকে যাওয়া শুরু করবে। কি বলেছি বুঝেছো? বাতাস আবার কোথায় যাওয়া শুরু করবে? লো প্রেশারের দিকে যাওয়া শুরু করবে। বাতাস এদিকেও যাওয়া শুরু করবে, এদিকেও বাতাস যাবে, এদিকেও বাতাস যাবে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, বাতাসের যে চলন, সারফেসের ক্ষেত্রে বলছি, এটা তো সারফেস, মানে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এই পৃষ্ঠে বাতাস দেখো তো, লো প্রেশার থেকে হাই প্রেশারের দিকে যাচ্ছে না হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যাচ্ছে? এটুকুন উত্তর দাও। দিস ইজ দ্য গ্রাউন্ড অর সারফেস অফ আর্থ। এটা বলো আমাকে, সারফেস অফ আর্থ এটা। আর্থের সারফেসে বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায় না লো প্রেশার থেকে হাই প্রেশারের দিকে যায়? এটা বলো। স্যার হাই থেকে লো। একদমই তাই। সারফেসে বাতাস দেখতে পাচ্ছ, এটা হাই প্রেশার ছিল, এই যে হাই প্রেশার, এই হাই প্রেশার থেকে যে লো প্রেশারের দিকে বাতাস যাচ্ছে। একদমই তাই, সাবাস। এই জায়গাটাকে এবার আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কি হচ্ছে এখানে, খেয়াল করো। তাহলে এই জায়গাতে যেটা ঘটনাটা ঘটবে, এই জায়গায় যে ঘটনাটা ঘটবে, দেখো। তাহলে 0 ডিগ্রি মানে হচ্ছে এটা ইকুয়েটার, এই ইকুয়েটারে কি আছে? লো প্রেশার আছে। আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এখানে হাই প্রেশার আছে। এর ট্রপিক অফ ক্যাপ্রিকন, এখানে হাই প্রেশার আছে। তাহলে কি হচ্ছে? বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে, তাহলে বাতাস এদিক থেকে এদিকে মুভ করবে, তাই না বলো? বাতাস এদিক থেকে এদিকে মুভ করবে, সারফেসের কথা বলছি। ওপরে যেটা হচ্ছিল, এখান থেকে বাতাস এদিকে সাইড করে এদিকে নামছিল, এদিকে সাবসাইড করে এদিকে নামছিল। তো এই সারফেসের ক্ষেত্রে এটা এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ারে সারফেসের বাতাসের মুভমেন্ট কোন দিকে হয় বলো? নর্দার্ন হেমিস্ফিয়ারে সারফেসে বাতাসের মুভমেন্ট কোন দিকে হবে? নর্থ টু সাউথ। আর সাউদার্ন হেমিস্ফিয়ারে, নর্থ টু সাউথ। হ্যাঁ, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে সারফেস এয়ার কোন দিক থেকে কোন দিকে যাবে?
সাউথ টু নর্থ। সাউথ টু নর্থ। এইটুকুন কি সবার ক্লিয়ার হলো? যারা যারা ক্লাসে আছো বুঝতে পারছো স্যার তো? সারফেসে নর্দার্ন হেমিস্ফিয়ারে বাতাস নর্থ থেকে সাউথের দিকে আসবে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে বাতাস সাউথ থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারে যাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে, সত্যি সত্যি কি বাতাস এরকম ডাইরেক্ট সাউথ থেকে নর্থ, নর্থ থেকে সাউথের দিকে আসছে? না, এভাবে আসছে না। তাহলে কি হচ্ছে এই জায়গাটাতে? এই জায়গাটাতে যেটা হচ্ছে, এইখানে বাতাসগুলো এখান থেকে এটা এদিকে মুভ করছে, এখান থেকে এটা এদিকে মুভ করছে, এখান থেকে এদিকে মুভ করছে, এই বাতাসগুলো এদিকে মুভ করছে, এদিকে মুভ করছে। এই যে যে মুভটা করছে, এটা কেন করছে? এটা করছে হচ্ছে করিওলিস ফোর্সের জন্য। কিসের জন্য? করিওলিস ফোর্সের জন্য। বাতাসটা সরাসরি উত্তর দিকে না গিয়ে, সরাসরি দক্ষিণ দিকে না গিয়ে, নর্দার্ন হেমিস্ফিয়ারে রাইট সাইডে টার্ন করছে, সাউদার্ন হেমিস্ফিয়ারে লেফট দিকে টার্ন করছে। এটা কোরিওলিস এফেক্টের জন্য হচ্ছে। আমরা এই কোরিওলিস এফেক্টটাকে বুঝবো পরে। তবে একটা কথা শুনে রাখো, নর্দার্ন হেমিস্ফিয়ারে এই যে যে বাতাস, সাব ট্রপিক্যাল এরিয়ার মধ্যে যে বাতাসটা চলছে, এটা দেখো তো, এটা হচ্ছে আমাদের ইস্টার্ন সাইড, এটা ওয়েস্টার্ন সাইড। বাতাস তো ইস্টার্ন সাইড থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, তাই এই বাতাসগুলোকে আমরা কি বলি? এই বাতাসগুলোকে আমরা ইস্টার্লি উইন্ড বলি। এই বাতাসগুলোকে কি বলবো আমরা? ইস্টার্লি উইন্ড বলবো। আবার সাউদার্ন হেমিস্ফিয়ারে দেখো, এই বাতাসগুলো কোন দিকে যাচ্ছে দেখো, এই বাতাসগুলো ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এই বাতাসগুলোকে কিন্তু আমরা ইস্টার্লি উইন্ড আর ওয়েস্টার্লি উইন্ড বলবো, ঠিক আছে? ওয়েস্টার্লি উইন্ড এই দিক থেকে দেখতে পাবো, এই দিক থেকে এদিকে যাবে। সেটা কোন দিকে? এই যে বাতাস যাবে, এটা, এই বাতাসগুলো এদিকে যাবে। এই যে এই বাতাসগুলোকে বলবো ওয়েস্টার্লি উইন্ড, ওয়েস্টার্লি উইন্ড। ওকে, তাহলে ইস্টার্লি উইন্ড কোথায় দেখা যায়? ট্রপিক্যাল রিজনে দেখা যায়। ওয়েস্টার্লি উইন্ড কোথায় দেখা যায়? সাবট্রপিক্যাল এরিয়াতে দেখা যায়। বুঝতে পেরেছি এটা? মেক ইট কনফার্ম। ইস্টার্লি উইন্ড কোথায় দেখা যায়? ইস্টার্লি উইন্ড দেখা যায় ট্রপিক্যাল এরিয়ায়, আর ওয়েস্টার্লি উইন্ড কোথায় দেখা যায়? সাবট্রপিক্যাল এরিয়ায় দেখা যায়। ওকে, যাই হোক, এই জায়গাটাতে আমরা ফিরে আসছি। চলো এই জায়গাটায় আসো। এই দেখো, ওয়েস্টার্লি, ইস্টার্লি। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিসের জায়গা? ট্রপিক্যাল এরিয়া না এই জায়গাটা? এই ট্রপিক্যাল এরিয়ায় দেখো ইস্টার্লি উইন্ড দেখতে পাচ্ছ। আর এই ট্রপিক থেকে বেরিয়ে গেলেই সাবট্রপিক। সাবট্রপিক এরিয়ায় দেখো তো বাতাস কি ওয়েস্টের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় ওয়েস্টার্লি এয়ার। ওকে, বা উইন্ড। এবার শোনো কি বলছে এখানে পয়েন্টগুলো। দ্য প্রেশার অ্যান্ড উইন্ড সিস্টেম অফ এনি এরিয়া ডিপেন্ডস অন দ্য ল্যাটিটিউড অ্যান্ড অ্যালটিটিউড অফ দ্য প্লেস। কোনো প্লেসে, কোনো জায়গার ল্যাটিটিউড বা কোনো জায়গার অ্যালটিটিউড, অ্যালটিটিউড মানে উচ্চতা, অ্যালটিটিউড মানে কি? অ্যালটিটিউড মানে উচ্চতা, তার উপরে ডিপেন্ড করে। লো প্রেশার অ্যান্ড হাই প্রেশার ডিপেন্ড আপন ল্যাটিটিউড। লো প্রেশার বা হাই প্রেশার সেটা কিসের উপরে ডিপেন্ড করবে? ল্যাটিটিউডের উপর ডিপেন্ড করবে। আমরা কি দেখতে পেয়েছিলাম? আমরা দেখতে পেয়েছিলাম যেখানে ইকুয়েটর 0 ডিগ্রি, সেখানে কি তৈরি হয়েছে? লো প্রেশার। যেখানে ট্রপিক অফ ক্যান্সার রয়েছে, সেখানে কি তৈরি হয়েছে? হাই প্রেশার তৈরি হয়েছে। এখানে হাই প্রেশার তৈরি হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই যে লো প্রেশার বা হাই প্রেশার, সেটা কিসের উপরে ডিপেন্ড করবে? ল্যাটিটিউডের উপরে ডিপেন্ড করবে। তাহলে আরও একবার আমরা কনফার্ম করি, বা আরও একবার এটা ক্লিয়ার করে নিই, যে হাই প্রেশার কখন হয়, হাই প্রেশার কখন হয়, লো প্রেশার কখন হয়। যেখানে হিট, যেখানে হিট বেশি, সেখানে লো প্রেশার তৈরি হয়। যেখানে তুলনামূলক হিট কম, সেখানে হাই প্রেশার তৈরি হয়। কারণ হিট যখনই বেশি হবে, তখনই বাতাস ওপরে উঠে যাবে। আর যখনই বাতাস ওপরে উঠবে, তখন সেখানে ভ্যাকিউম ক্রিয়েট হবে, আর সেই ভ্যাকিউমে সব চারিপাশ থেকে বাতাস ছুটে আসবে, যার কারণে সেখানে লো প্রেশার তৈরি হয়। আর হাই প্রেশার, যেখানে হিট কম, সেইখানে হাই প্রেশার তৈরি হয়, সেখানে সে বাতাসটা সব এসে মিশবে। ওকে, বাতাস নামবে আর কি। এইভাবে সমগ্র পৃথিবী জুড়ে একটা, পৃথিবীর ওপর দিয়ে, আর্থের ক্রাস্টের ওপর দিয়ে একটা বাতাসের চক্র চলছে। সেই চক্রটাকে আমরা ধীরে ধীরে পড়বো এবার। তাহলে খেয়াল করো, লো প্রেশার মানে কি? যেখানে লো প্রেশার হবে, এয়ার মাসেস আপ, সেখানে এয়ার মাস ওপরের দিকে উঠবে। যেখানে হাই প্রেশার হবে, সেখানে এয়ার মাসেস সেটেল ডাউন, সেখানে এয়ার মাস নিচে নেমে আসবে।
ক্লিয়ার হলো এই জায়গাটা? দেয়ারফোর অন সারফেস উইন্ডস মুভ ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, আর যার কারণে সারফেসে বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে মুভ করবে, হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে মুভ করবে। হেন্স দ্য লো প্রেশার অ্যান্ড হাই প্রেশার ডিফাইন দ্য ডাইরেকশন অফ উইন্ডস, যার কারণে হাই প্রেশার আর লো প্রেশার উইন্ডসের ডাইরেকশনটাকে নির্ধারণ করে। ইন ইন্ডিয়া ডিউরিং সামার উইন্ড ব্লোজ ফ্রম সাউথ ওয়েস্ট টু নর্থ ওয়েস্ট। দেখো গ্রীষ্মকালে ভারতবর্ষে সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের দিকে বাতাস মুভ করে। এই জায়গাটাকে একটু দেখে নাও, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা ওটা আমি একটু বাদে দেখাচ্ছি। আমাদের ভারতবর্ষ, এই তো আমাদের ইন্ডিয়া, এই দেখো এই আমাদের ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়াতে গ্রীষ্মকালে কি হয়, বাতাস কোন দিক থেকে কোন দিকে, সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে, অর্থাৎ এই দিক থেকে এদিকে বাতাস বইতে থাকে, এদিক থেকে এদিকে বাতাস বইতে থাকে। আর শীতকালে কি হয়, তার উল্টোটা, শীতকালে বাতাস এদিক থেকে এদিকে বয়, এদিক থেকে এদিকে। অর্থাৎ গ্রীষ্মকালে ভারতবর্ষে বাতাস কোন দিক থেকে কোন দিকে বইবে, সাউথ ওয়েস্ট থেকে নর্থ ইস্টের দিকে বইবে, আর শীতকালে নর্থ ইস্ট থেকে সাউথ ইস্টের দিকে বইবে, সাউথ ওয়েস্টের দিকে বইবে বাতাস। ওকে, যার কারণে দেখো খেয়াল করো, এই যে গ্রীষ্মকালে যে ভারতবর্ষের যে মেইনল্যান্ড ইন্ডিয়া রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত ঘটাবে। কোন বৃষ্টিপাত? সাউথ ওয়েস্ট বাতাস, কারণ এখানে রয়েছে ইন্ডিয়ান ওশান রয়েছে, ইন্ডিয়ান ওশান এখানে রয়েছে, বে অফ বেঙ্গল, এখান থেকে এদিকে বাতাস যাবে। তাহলে বে অফ বেঙ্গল থেকে, ইন্ডিয়ান ওশান থেকে, অ্যারাবিয়ান সি থেকে বাতাস কি করবে, ময়েশ্চার নেবে, ময়েশ্চার নিয়ে সেটা ইন্ডিয়ার মেইনল্যান্ডে যখন প্রবেশ করবে তখন সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে দেবে। আবার যখন শীতকালে যখন এই নর্থ ইস্ট বাতাস ভারতে ঢুকবে, উত্তর দিক থেকে, উত্তর পূর্ব দিক থেকে যখন বাতাস ভারতে আসবে, তখন এই করমণ্ডল উপকূলে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। এই যে কলকাতা পুলিশের এসআই এর পরীক্ষা হলো, সেখানে দেখবে একটা পরীক্ষায় প্রশ্ন দিয়েছিল যে করমণ্ডল উপকূলে কোন ধরনের বাতাসের জন্য বৃষ্টিপাত হয়। তাহলে করমণ্ডল উপকূলে নর্থ ইস্ট যে উইন্ড সিস্টেম, তার জন্য বৃষ্টিপাত হয়। বুঝতে পারছি কিনা? এই জায়গাটুকুন ক্লিয়ার হলো কিনা একটু বলো, তারপর আমরা আগে যাই। স্যার সাব ট্রপিক্যাল ওই জায়গাটায় হ্যাঁ ওয়েস্টার্ন ওইটা ওর ডিরেকশনটা ইস্টের দিকে হচ্ছে কেন? হুম তুলনামূলকভাবে দেখো এই জায়গাটা, তুলনামূলকভাবে এই জায়গাটার তাপমাত্রা, এই জায়গাটার তাপমাত্রা, এখানে আবার পোলার এরিয়া রয়েছে, মানে এই জায়গাটায় আরো বেশি শীতল উষ্ণ, শীতল উষ্ণ শীতল এইভাবেই চলবে। তো যার কারণে উইন্ডের ডাইরেকশন এরকম চেঞ্জ হয়। আজকে ক্লাস শেষ হতে হতে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে ভাই। একটু আগে যাই তাহলে এখানে। ঠিক আছে। বলছি ওই করমণ্ডল এটা আরেকবার বলবেন? হ্যাঁ, করমণ্ডল এটা মানে করমণ্ডল কোস্ট কোথায় আছে বলো? এক কথায় বলবো তামিলনাড়ুর আশপাশে, বা তামিলনাড়ু উপকূলটা হচ্ছে করমণ্ডল উপকূল। ওকে, দেখো আমাদের এখানে গ্রীষ্মকালে বাতাস এদিক থেকে এদিকে বইছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, ময়েশ্চার গুলো নিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কিন্তু এই যে করমণ্ডল উপকূলটা একটা শেডের মধ্যে পড়ছে, যেখানে সাউথ ওয়েস্ট উইন্ড বা বৃষ্টিপাত ঘটাতে পারছে না, তাই এখানে বৃষ্টিপাত হবে শীতকালে। এই যে দেখুন, এই তোমরা দেখতে পাচ্ছ যে এখন কি নিম্নচাপ চলছে না, আজকে নিম্নচাপ চলছে। তো আমার নদীর এখানে তো নিম্নচাপ আছে, বাকি তোমাদের ওখানে কি অবস্থা? এই হ্যাঁ যে স্যার, শীতকালে, নিম্নচাপ আছে স্যার। হ্যাঁ এই যে শীতকালে যে বৃষ্টিপাত হচ্ছে, শীতকালে কেন বৃষ্টিপাত হচ্ছে আজকে আমরা বুঝে যাব এটা। ওকে, চলো তোমার এই তামিলনাড়ু বা করমণ্ডল উপকূলটাও বুঝিয়ে দিচ্ছি একটু পরেই, চলো। আচ্ছা এবার শোনো, আমরা এবার একটা টপিক দেখে নিই, দ্যাট ইজ ডিস্টেন্স ফ্রম সি। আচ্ছা এই জায়গাটা তো দাদা একটু ক্ল্যারিফাই করলে না, আমি এই জায়গাটাতে আবার আসব, উইন্ড অ্যান্ড প্রেসারে আমি আবার আসব। কোন সময় আসব? যখন আমি এটা আলোচনা করব 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন্ডিয়ানস ক্লাইমেট, এটা বোঝানোর জন্য আমি আবার এই জায়গাতে আসব। হ্যাঁ চলো, এখান থেকে দেখো ডিস্টেন্স ফ্রম দ্য সি, সি থেকে দূরত্ব তৈরি হলে কি আবহাওয়ার পরিবর্তন হতে পারে? এটা হলো প্রশ্ন। একদম তাই, অবশ্যই আবহাওয়ার পরিবর্তন হয়। তাহলে ডিস্টেন্স ফ্রম দ্য সি বুঝতে গেলে আমাকে দুটো জিনিস আগে বুঝতে হবে, একটা বুঝতে হবে ল্যান্ড ব্রিজ, একটা বুঝতে হবে সি ব্রিজ। ব্রিজ মানে বাতাস, ল্যান্ড ব্রিজ মানে ল্যান্ড থেকে প্রবাহিত হওয়া বাতাস,
আর সি ব্রিজ মানে সি থেকে আসা বাতাস। ওকে, দেখো সবার আগে তো বলি যে ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ এই দুটো সিনারিও কন্টিনিউয়াস চলতে থাকে। এটা এমন নয় যে 2 দিন হবে এমন, 2 দিন পরে অন্যরকম, এমন হয় না। এটা কন্টিনিউয়াস প্রসেস। তো একটুখানি শুরুতে বলে দিই যে ল্যান্ড ব্রিজ রিলেটেড টু ডে, ল্যান্ড ব্রিজ রিলেটেড টু নাইট, জিনিসটা কি বোঝাচ্ছি, আর সি ব্রিজ রিলেটেড টু ডে। ওকে, তাহলে ল্যান্ড ব্রিজ রিলেটেড টু হোয়াট, নাইট, আর সি ব্রিজ রিলেটেড টু ডে। বিষয়টা কি ভালো করে শোনো। আমাদের এই যে পৃথিবীর সারফেসে এখানে যদি লো প্রেশার থাকে, এখানে যদি হাই প্রেশার থাকে, তাহলে সারফেসে বাতাস কোন দিক থেকে কোন দিকে মুভ করবে আগে এটা বলো তো আমায়। লো প্রেশার যেখানে আছে লো এখান থেকে এটা ওপরে উঠে যাবে বাতাস, ওপরে উঠে এদিকে যে আবার হাই প্রেশারের বাতাস নামবে, বাতাস নেমে এটা বাতাসটা আবার এদিকে মুভ করবে। তাহলে সারফেসে বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারে মুভ করে, হ্যাঁ কি না? সারফেসে বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারে মুভ করে, ঠিক তো? একটু আগে তো এটাই পড়ে আসলাম। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। লো প্রেশার মানে কি? যেখানে তাপ বেশি না কম? কম। ঠিক করে বলো। লো প্রেশার মানে যেখানে হিট বেশি, বেশি ও হ্যাঁ, তাপ বেশি, হিট হাই বেশি প্রেশারে বলেই তাপ তো কম। বাতাস উপরে উঠে যাচ্ছে। আর হাই প্রেশার মানে যেখানে হিট কম, যেখানে হাই প্রেশার মানে হিট কম। ওকে, আচ্ছা, সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ বুঝতে গেলে একটা কথা আর একটা শুনে নাও, আমার সঙ্গে সঙ্গে ভালো করে বলো যে ল্যান্ড গেটস হিট ফাস্টার অলসো কুলস ডাউন ফাস্টার। এই লাইনটা আগে শুনে নাও। ল্যান্ড গেটস হিট ফাস্টার, জমি যেটা ল্যান্ড, ভূমি যত দ্রুত উত্তপ হয় তত দ্রুত আবার ঠান্ডাও হয়, ঠিক না? ল্যান্ড তো মাটি, এ যত দ্রুত হিট হবে ঠিক তত দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। কিন্তু জলের ক্ষেত্রে হ্যাঁ কি স্যার। হচ্ছে, জল ধীরে ধীরে উত্তপ্ত হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়। এই জায়গাটা বুঝতে হবে। জল ধীরে ধীরে গরম হবে, ধীরে ধীরে ঠান্ডা হবে, কিন্তু ল্যান্ড দ্রুত গরম হয়ে যাবে, দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এবার শোনো সি ব্রিজ আর ল্যান্ড ব্রিজ, খেয়াল করো। এই যে ল্যান্ডে যখন রাত্রিবেলায় এই পৃথিবী ঠান্ডা না গরম, এই মাটি ঠান্ডা না গরম, এই জায়গাটা ঠান্ডা না? রাত হওয়ার সাথে সাথে মাটি ঠান্ডা ঠান্ডা। হয়ে যাবে, কিন্তু সারাদিন ধরে মাটিতেও সূর্যের আলো পড়েছিল, জলেও সূর্যের আলো পড়েছিল। তাহলে মাটি হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল রাত্রিবেলা, কিন্তু সমুদ্রের জল কি আর ঠান্ডা হলো? কারণ জল তো স্লোলি হিট হয়, স্লোলি কুল ডাউন হয়। তাহলে রাত্রেবেলায় ভূমি ঠান্ডা, বাট সি তো গরম, হ্যাঁ কি না? তাহলে সি যদি গরম হয় তাহলে লো প্রেশারটা কোথায় তৈরি হবে? রাত্রেবেলায় সিতে তৈরি হবে। তাহলে সিতে লো প্রেশার তৈরি হলে সেই এয়ার দেখো যে উপরে উঠে যাচ্ছে, হট এয়ার রাইজেস আপ। আর এই হট এয়ার উপরে উঠে কোন দিকে মুভ করছে? উপরে গিয়ে এটা কিন্তু আপার এয়ার সার্কুলেশন আমরা একটু পরে পড়বো। এটা আপার এয়ার সার্কুলেশন, এটা লোয়ার এয়ার সার্কুলেশন। আমরা এখন লোয়ার এয়ার সার্কুলেশন নিয়ে ভাবছি। তাহলে সি থেকে গরম বাতাস ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে সে কোথায়? ল্যান্ডের দিকে প্রবেশ করছে। ল্যান্ডে যখনই হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে, কারণ ল্যান্ড তো তখন ঠান্ডা হয়ে গেছে, হাই প্রেশার হলে সেই বাতাস নিচে নেমে আসছে। তারপর আবার সারফেসে সেই বাতাস হাই প্রেশার থেকে লো প্রেশারে যাচ্ছে। তাহলে এইখানে যদি তুমি রাত্রেবেলায় দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি কি সুন্দর বাতাস অনুভব করবে না? বাতাস অনুভব করবে কিনা? বিরাট হাওয়া সমুদ্রের সৈকতে পাবে কিনা পাবে না রাত্রেবেলায়? কিন্তু রাত্রেবেলায় যে হাওয়াটা তুমি ফিল করবে, সেই হাওয়াটা কি সমুদ্রের দিক থেকে আসবে না ল্যান্ডের দিক থেকে আসবে? ল্যান্ডের দিক থেকে। সমুদ্রের দিকে আসে। না সমুদ্র সমুদ্রের থেকে। থেকে আসবে কেন? ল্যান্ড থেকে আসবে, যার জন্য এটাকে বলা হচ্ছে ল্যান্ড ব্রিজ। বলো তো বুঝতে পেরেছো কিনা ল্যান্ড ব্রিজ? ব্রিজ ইজ হ্যাঁ স্যার, ক্লিয়ার অর বুঝে নট? গেছি। সাবাস। হ্যাঁ স্যার, বুঝে গেছি। এবার আসো হ্যাঁ সি স্যার। ব্রিজ। এবার দেখো সি ব্রিজ হচ্ছে দিনের বেলার কাহিনী। দিনের বেলায় মাটি
যেটা আছে এটা তো সূর্যের তাপ পেয়ে প্রচণ্ড গরম হয়ে যাবে, কিন্তু সারা রাত ভরে যে সমুদ্রের জল ঠান্ডা হয়েছে, সারা দিন ধরে তার গরম হতে সময় লাগবে। তার মানে এখন সমুদ্রের জল ঠান্ডা, তাহলে দিনের বেলায় ল্যান্ড গরম কিন্তু সিটা ঠান্ডা, যার কারণে কি হচ্ছে, ল্যান্ড গরম হওয়ার জন্য ল্যান্ডে হাই প্রেশার তৈরি হচ্ছে, আর ল্যান্ডের এয়ার ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে এটা সমুদ্রের দিকে চলে যাচ্ছে। সমুদ্রে যেহেতু ঠান্ডা, তো এখানে হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে, সমুদ্রে এখানে বাতাস নেমে আসছে, আর বাতাস সারফেসে সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারে মুভ করে। এই দেখো বাতাসের দিক থেকে এদিকে মুভ করছে। তাহলে এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো সমুদ্র সৈকতে, তাহলে এখন তুমি মডারেট টেম্পারেচার ফিল করবে না? যেমনটা রাত্রে ফিল করছিলে ঠিক তেমনটাই তো দিনেও ফিল করবে। এই জায়গাটায় হাওয়া বইবে সব সময়। তবে এখনের হাওয়াটা কোন দিক থেকে আসবে? দিনের বেলা সমুদ্রের দিক থেকে আসবে না মাটির দেশের দিক থেকে আসবে, ল্যান্ডের দিক থেকে আসবে? সমুদ্রের দিক। সমুদ্রের দিক থেকে আসবে। সমুদ্রের দিক থেকে। সমুদ্র দিক থেকে আসবে স্যার। ভেরি গুড, দিস ইজ কল্ড সি ব্রিজ। তাহলে সমুদ্র সৈকত বা সমুদ্রের কাছাকাছি যে মানুষেরা বাস করে, তারা যে টেম্পারেচারটা ফিল করে সেটা কি মডারেট টেম্পারেচার না এক্সট্রিম টেম্পারেচার? স্যার মডারেট টেম্পারেচার। মডারেট টেম্পারেচার, ভেরি গুড। মডারেট টেম্পারেচার। যার কারণে এই 2 নম্বর পয়েন্টটা পড়ে এবার, কোস্টাল এরিয়াজ হ্যাভ মডারেট ক্লাইমেট অ্যাজ কম্পেয়ার টু দ্য ইন্টেরিয়ার ল্যান্ড। ইন্টেরিয়ার ল্যান্ডে অর্থাৎ দেশের ভেতরকার ল্যান্ড, আমাদের এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের এই জায়গাতে রয়েছে মুম্বাই, তাই না বলো? এই মুম্বাই হচ্ছে আরব সাগরের উপকূলে, এই জায়গায় মডারেট টেম্পারেচার, কিন্তু এই সি থেকে ডিস্টেন্স বাড়িয়ে তুমি এখানে চলে যাও, এখানে আছে দিল্লি। বলো তো দিল্লিতে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড শীত। দিল্লিতে যখন গরম পড়ে প্রচণ্ড গরম পড়ে, দিল্লিতে যখন শীত হয় প্রচণ্ড শীত হয়, তাই তো? তাহলে এই যে দিল্লিতে এক্সট্রিম হিট, এক্সট্রিম হট বা এক্সট্রিম কোল্ড, এই যে এক্সট্রিম যে ক্লাইমেট আমরা ফিল করি, কেন ফিল করি? কারণ সমুদ্র থেকে তার ডিস্টেন্সের কারণে, হ্যাঁ কি না? তাহলে এই যে হ্যাঁ, স্যার। ডিস্টেন্স ফ্রম দ্য সি, এটা যে আমাদের ক্লাইমেটকে কন্ট্রোল করে, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ, তাহলে লাস্ট পয়েন্ট একবার পড়ে নাও। অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম সি ইনক্রিজেস, যখন সি এর থেকে ডিস্টেন্স ইনক্রিজ হবে, ইটস মডারেটিং ইনফ্লুয়েন্সেস ডিক্রিজেস, তাহলে এর মডারেট যে ইনফ্লুয়েন্স সেটা ডিক্রিজ হবে। অ্যান্ড দ্য পিপল এক্সপিরিয়েন্স এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস, যার কারণে মানুষেরা এক্সট্রিম ওয়েদার কন্ডিশন ফিল করবে, অর্থাৎ শীতকালে প্রচণ্ড শীত, গরমকালে প্রচণ্ড গরম। তোমরা যদি মুম্বাইয়ের তাপমাত্রা, বা তোমরা যদি তামিলনাড়ু, তোমরা যদি কেরালার তাপমাত্রার কথা দেখো, ওখানে দেখবে বেশি শীতও পড়ে না, বেশি গরমও পড়ে না। কেন? কারণ তারা সমুদ্র সৈকত বা সমুদ্র উপকূল অঞ্চলে বাস করে, যার কারণে তাদের টেম্পারেচার, তাদের ক্লাইমেটটা হচ্ছে খুব মডারেট ক্লাইমেট। এক্সট্রিম ক্লাইমেট তারা ফিল করে না। আশা করছি ডিস্টেন্স ফ্রম দ্য সি কিভাবে আমাদের ক্লাইমেটকে কন্ট্রোল করে এটা আমরা বুঝতে পেরেছি, তাই না? যাবো তাহলে তার নেক্সট টপিকে। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। চলো এবারে দেখো ওশান কারেন্টস। ওশান কারেন্টস মানে ওশানে যে কারেন্ট, বিদ্যুৎ ঝটকা দেয় সেরকম কিছু না, কারেন্টস মানে হচ্ছে স্রোত। কারেন্টস মানে স্রোত। আচ্ছা মনে করো যে আমরা আমাদের সামনে একটা বাটি রাখলাম, সেই বাটিতে জল পূর্ণ করলাম। যদি আমরা বাটির ওপরে একটু ফু দিই মুখ দিয়ে, তাহলে সেই জলটা দেখবে ঢেউ খেলে যাবে, তাই এরকম হবে না? তাহলে আমাদের পৃথিবীর ওপরে যে জল রয়েছে, আর সেই পৃথিবীর ওপরে যে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের এয়ারের প্রেশার বা উইন্ডের প্রেশার সেই জলের উপরে আছে কিনা নেই? এই সমগ্র পৃথিবী 3 ভাগের 1 ভাগ স্থল আর 2 ভাগই জল। তাহলে এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সেই যে সমগ্র পৃথিবীতে যে জলরাশি রয়েছে তার ওপরে বাতাসের একটা প্রভাব আছে কিনা নেই? অবশ্যই আছে। তাহলে এই জিনিসটাকে একটা খুব ভালো করে শোনো, কি বলছে আগে ওশানিক কারেন্টস দেখো। অ্যান ওশান কারেন্ট ইজ দ্য কন্টিনিউয়াস মুভমেন্ট অফ ওশান ওয়াটার ইন আ প্যাটার্ন। তাহলে ওশান কারেন্টস কি? ওশান কারেন্ট হচ্ছে ওশানের যে জল থাকে
সেই জলের একটা কন্টিনিউয়াস মুভমেন্ট একটা প্যাটার্নে, কিন্তু আলতু ফালতু ভাবে নয়, মানে আজকে এদিক থেকে ওদিকে বইছে তো ওদিক থেকে ওইদিকে কালকে বইবে এমন নয়, একটা প্যাটার্নে সমুদ্রের জলের একটা মুভমেন্ট থাকে। হ্যাঁ, দ্য প্যাটার্ন মে চেঞ্জ অলসো, এবং জায়গায় জায়গায় এই প্যাটার্ন চেঞ্জ হতে পারে। দিস ম্যাসিভ মুভমেন্ট অফ ওয়াটার ইজ ইনফ্লুয়েন্সড বাই আ ভ্যারাইটি অফ ডিফারেন্ট ফোর্সেস, এবং সমুদ্রের জলের এই যে প্রবাহমান ধারা, এটা বিভিন্ন কারণে বিভিন্ন ফোর্সের জন্য এটা ডিফার করতে পারে বা ইনফ্লুয়েন্সড হতে পারে। সেই সমস্ত কারণগুলো কি? উইন্ড হতে পারে, ওয়েভস হতে পারে, রোটেশন অফ আর্থ হতে পারে, আর্থের স্লোপস হতে পারে। এই সমস্ত কারণের জন্য এই ঢেউগুলো বা ওই ওশান কারেন্টগুলো চেঞ্জ হতে পারে। দ্য ওশান কারেন্টস আর ইদার কোল্ড অর হট। ওশান কারেন্টস দু প্রকারের হতে পারে, হটও হতে পারে, কোল্ডও হতে পারে। দেখো, খুব মজার জায়গাতে আমরা এখন প্রবেশ করতে চলেছি। ওশান কারেন্টস দুই প্রকারের হবে, মানে কোল্ড ওশান কারেন্ট আর হট ওশান কারেন্ট। যদি কোল্ড ওশান কারেন্ট যদি হয়, তাহলে কোল্ড ওশান কারেন্টের মধ্যে কি কোনো ময়েশ্চার থাকবে? থাকবে না। কিন্তু হট কারেন্ট যদি থাকে, হট ওশান কারেন্টের মধ্যে কিন্তু ময়েশ্চার থাকবে। আচ্ছা বলো, ময়েশ্চার কথাটা বললাম আমি, এই যে আমাদের যে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত কিসের জন্য হয়? বাতাসে যে ময়েশ্চারগুলো থাকে, সেই ময়েশ্চারই একটা সময় মেঘে পরিণত হয়ে তবেই তো বৃষ্টিপাতটা হয়। তাহলে যে বাতাস নিজেই ঠান্ডা, সে কি ময়েশ্চার ক্যারি করতে পারবে বলো? তাই আমি একটু পরে তোমাদের ম্যাপ দিয়ে সবটা দেখাবো, এটুকুন আগে একটু পূর্ব আলোচনা করে নিচ্ছি। তাই মনে রাখবা, যে কন্টিনেন্টগুলোর পাশ দিয়ে, আবার বলছি, যে কন্টিনেন্টগুলোর পাশ দিয়ে কোল্ড ওশান কারেন্ট বয়, সেখানে মরুভূমি দেখতে পাওয়া যায়। কি বললাম? যে কন্টিনেন্টগুলো, যে মহাদেশগুলোর ধার দিয়ে কোল্ড ওশান কারেন্ট বয়ে চলেছে, সেই জায়গায় মরুভূমি দেখা যায়। কেন? কারণ কোল্ড ওশান কারেন্ট, তার তো আর ময়েশ্চার ভরে নেওয়ার ক্ষমতা নেই, কারণ সে নিজেই ঠান্ডা। একটা বাতাসের মধ্যে ময়েশ্চার কখন আসবে বলো তো? বাতাসটা যখন গরম থাকবে তখন না। এই যে কারেন্ট তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো তো সব সেই সূর্যের তাপে জল থেকে ময়েশ্চার নিয়ে উপরে উঠছে না। তাহলে যেটা হট ওশানিক কারেন্ট, তার দ্বারাই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। এটুকুন মনে রাখবা যে কোল্ড ওশানিক কারেন্ট যেখানে যেখানে বইবে, সেখানে সেখানে মরুভূমি তৈরি হয়ে যাবে, কারণ সেখানে বৃষ্টিপাত হবে না। এবং এটা কোন দিকে হয় মনে রাখবা? যে কোনো কন্টিনেন্টের পশ্চিম দিক, আবার বলো, যে কোনো কন্টিনেন্টের পশ্চিম দিকে আমরা এই কোল্ড ওশানিক কারেন্ট দেখতে পাই, যার কারণে সেখানে মরুভূমি তৈরি হয়। সবটা দেখাচ্ছি, চাপ নেই। এখানে একটা কথা দেখো, ওশান কারেন্টস অ্যালং উইথ অনশোর উইন্ডস অ্যাফেক্ট দ্য ক্লাইমেট অফ দ্য কোস্টাল এরিয়া। একদমই তাই। নাও এখান থেকে একটা প্রশ্ন ওঠে। কি প্রশ্ন? আমি এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম সেটাই। ওয়েস্টার্ন মার্জিনস অফ কন্টিনেন্টসগুলোর ওয়েস্টার্ন মার্জিন, পশ্চিম প্রান্তগুলো, ইন দ্য সাবট্রপিক্স হ্যাভ ডেজার্টস। সাবট্রপিক এলাকাতে যে সমস্ত কন্টিনেন্টগুলো পড়ছে, তাদের পশ্চিম ধার বরাবর মরুভূমি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, বাট ওয়াই? কেন হয়েছে? এবার কেন হয়েছে উত্তরে আসি। দেখো, এই যে ছবিটা খেয়াল করো, লাল দাগের যে কারেন্টগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ার্মার কারেন্ট, আর সাদা দাগে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোল্ড কারেন্ট। খেয়াল করো, আমাদের পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? আমাদের পৃথিবীর রোটেশনটা কেমন? এরকম, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী ঘুরছে, তাই নয় কি? তাহলে পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে যখন, তখন এই যে কারেন্টগুলো দেখতে পাচ্ছ, এই যে, এবার এই যে ভালো করে খেয়াল করো, এটা অস্ট্রেলিয়া, এই যে অস্ট্রেলিয়া, এই দেখো এটা কি কারেন্ট? এটা সাদা দাগের, এটা হচ্ছে কোল্ড ওশানিক কারেন্ট। আর এই কোল্ড ওশানিক কারেন্ট হওয়ার জন্য দেখতে পাবে যে এইখানে মরুভূমি তৈরি হয়ে গেছে। কেন? কারণ এই যে সাদা যে কারেন্ট এখানে বইছে না, এটা হচ্ছে কোল্ড, আর কোল্ড হলে এর মধ্যে তো ময়েশ্চার থাকবে না। যখন এখানে ময়েশ্চার থাকবে না, তাহলে এ তো বৃষ্টিপাত ঘটাতে পারবে না। তাহলে যখন বৃষ্টিপাত না হবে, তাহলে এই সমস্ত জায়গায় কি তৈরি হবে? মরুভূমি তৈরি হয়ে যাবে। আবার যখন এই যে দেখো সাব ইকুইটোরিয়াল এরিয়া, এখান থেকে যখন বইছে তখন এটা কিন্তু সেই লো প্রেশার জোন দিয়ে যাচ্ছে,
লো প্রেশার জোনে যাওয়ার সাথে সাথে হিট অ্যাবজর্ব করছে, হিট অ্যাবজর্ব করে এই দেখো ব্যাটা আবার গরম হয়ে গেছে, হট হয়ে গেছে, ওয়ার্ম কারেন্ট হয়ে গেছে। ওয়ার্ম কারেন্ট হওয়ার সাথে এই জায়গা কিন্তু মরুভূমি হওয়ার কোনো চান্স নেই, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে। আবার খেয়াল করো এখানে, এটা হচ্ছে আফ্রিকা, এই যে আফ্রিকা, আফ্রিকার এই পার দিয়ে দেখো হট মানে কোল্ড কারেন্ট বইছে সাদা রঙের, এখানে মরুভূমি হওয়ার চান্স নেই। কিন্তু এটা যখন দেখো এই দেখো এটা পশ্চিম পাশ, এখানে মরুভূমি, এখানে মরুভূমি দেখতে পাবে, এখানে মরুভূমি দেখতে পাবে। এইখানে আবার দেখো লাল মানে হট ওয়ার্ম কারেন্ট এখানে বইছে, এখান দিয়ে প্রচুর বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে। আবার এই যে দেখো এটা হচ্ছে সাউথ আমেরিকা, এই সাউথ আমেরিকায় দেখো এই যে আবার দেখো কোল্ড কারেন্ট বইছে, এখানে কোল্ড কারেন্ট বওয়া মানে এইখানে আটাকামা ডেজার্ট আছে, এই যে ডেজার্ট, এখানে মরুভূমি। এই মরুভূমির সিনারিওটা একটু দেখিয়ে দিই, এই দেখো, হোয়ার আর ডেজার্টস লোকেটেড ইন দ্য ওয়ার্ল্ড। এই দেখো এইখান দিয়ে কোন ধরনের কারেন্ট বইছিল ভাই, এই যে অস্ট্রেলিয়া ছিল, এটা কোন কারেন্ট বইছিল এখান দিয়ে, হট কারেন্ট না কোল্ড কারেন্ট? কারেন্ট স্যার, হ্যাঁ, Cold current. কোল্ড কোল্ড কারেন্ট। কোল্ড যার কারেন্ট কারণে এই যে মরুভূমি কোল্ড। হয়ে গেছে, দেখেছো এই যে অস্ট্রেলিয়ায় গবিজান ডেজার্ট, গ্রেট ভিক্টোরিয়া ডেজার্ট, তারপর গ্রেট স্যান্ডি ডেজার্ট, টানামি ডেজার্ট, সিমসন ডেজার্ট, সব দেখেছো এই জায়গায় তৈরি হয়ে গেছে। আবার এই যে সাউথ আফ্রিকার এই পাশ দিয়ে কোন কারেন্ট বইছিল, কোল্ড না হট? Cold current. কোল্ড কারেন্ট। তো এখানে দেখো এই যে কোল্ড কারেন্ট হওয়ার সাথে সাথে সবুজ রঙের কোস্টাল ডেজার্ট, এখানে দেখো নামিও কোস্ট কারেন্ট এখানে তৈরি হয়েছে, কালাহারি মরুভূমি যে তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। আবার এই যে তাহলে এই কন্টিনেন্টের এটা কোন সাইড, ওয়েস্টার্ন সাইড, এই কন্টিনেন্টের এটা কোন সাইড, ওয়েস্টার্ন সাইড, এই কন্টিনেন্টের এটা কোন সাইড, ওয়েস্টার্ন মার্জিন বা ওয়েস্টার্ন সাইড। এখানে এই যে আটাকামা ডেজার্ট, এই দেখো আটাকামা ডেজার্ট, তারপরে যে তোমার সেচুরা ডেজার্ট, বুঝতে পারছো তো, এখান দিয়ে সব কোল্ড কারেন্ট বয়েছে। তার মানে এটুকুন খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করেছে, প্রশ্ন এভাবে জিজ্ঞেস করা হয়েছে যে কন্টিনেন্টসগুলোর ওয়েস্টার্ন মার্জিনে আমরা ডেজার্ট দেখতে পাই কেন, তাহলে কি উত্তর, কারণ ম্যাক্সিমাম কন্টিনেন্টের মানে সাবট্রপিক এরিয়া দিয়ে যে সমস্ত কন্টিনেন্টগুলো আছে সেই জায়গাতে কি হয়, আমরা কোল্ড ওশেনিক কারেন্ট দেখতে পাই। আবার ভারতবর্ষের ক্ষেত্রে দেখো, এটা ভারতবর্ষের কোন দিক, এই যে ভারতবর্ষের থর মরুভূমি ভারতবর্ষের পশ্চিম দিক, তাহলে পশ্চিম দিকেই আমরা কিন্তু মরুভূমি দেখতে পাবো, এই দেখো পশ্চিম দিক মরুভূমি দেখতে পাবো। তাহলে কন্টিনেন্টগুলোর পূর্ব দিকের তুলনায় পশ্চিম দিকে মরুভূমি বেশি দেখতে পাই, তার কারণই হচ্ছে কোল্ড ওশানিক কারেন্টের জন্য। তাহলে এবার আমাকে বলো ভাইয়া, এই ওশানিক কারেন্টস আমাদের ক্লাইমেটের উপরে প্রভাব বিস্তার করবে কি না করবে না, করবে কি না করবে না, হ্যাঁ কি না बताओ, করবে? Yes, sir. ভেরি গুড, প্রচুর। হ্যাঁ স্যার। শাবাশ। আচ্ছা এবার আসো রিলিফ। রিলিফ মানে ভূমিরূপ, বাংলাতে বললে রিলিফ মানে ভূমিরূপ। এই ভূমিরূপও ক্লাইমেটের উপরে বিশেষ প্রভাব ফেলে। কিভাবে প্রভাব স্যার। ফেলে, হ্যাঁ বলো বলো। স্যার কোল্ড কারেন্ট গুলো পশ্চিম দিকে কেন প্রবাহিত হচ্ছে, দেখো এটা একটু বোঝাতে পশ্চিম পারবেন? থেকে কেন প্রবাহিত হচ্ছে, আচ্ছা আসবো আসবো সেখানেও আসবো, একটু ওয়েট করো, আসছি। ওটা কেন ঠান্ডা হচ্ছে দেখবো আমরা, চলো আগে রিলিফটাকে নিয়ে আলোচনা করি, তারপর ওটাতে আসছি আমরা, ওই যখন ইন্ডিয়াস ক্লাইমেট আলোচনা করব তখন ওটাকে বলে দিচ্ছি। স্যার আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে সমস্ত কন্টিনেন্টের পশ্চিম সাইডে হচ্ছে, বাট আফ্রিকার উত্তর সাইডটাতে কেন হচ্ছে? না না দেখো, ওশানিক কারেন্টস তোমাকে দেখাচ্ছি, এই যে ওশানিক কারেন্টসটা তুমি দেখতে পাচ্ছ সব দিক দিয়ে চলছে না, হ্যাঁ এই যে খেয়াল করো এখানে সব দিক দিয়ে চলছে, এবং এটা কেন চলছে আমরা একটু পরেই পড়বো, জেট স্ট্রিম সম্পর্কে পড়বো, বুঝেছো? জেট স্ট্রিম, আচ্ছা মানে আচ্ছা জেট স্ট্রিম কি তখন বলতে গেলে হয়তো একটু বাদবে, তবে আমি এখন একটুখানি ভূমিকা করে দিই, তাহলে সে সময় বুঝতে সুবিধা হবে। খুব ভালো করে বোঝো, এই যে আমাদের পৃথিবী তাই না ভাই, এই পৃথিবীটাকে তো আমি কিন্তু শুইয়ে দিয়েছি, মানে ইকুয়েটার এখন কোন দিক দিয়ে বইছে, এটা ইকুয়েটার, এটা 0 ডিগ্রি ইকুয়েটার, ওকে। জেনারেলি পৃথিবী এই ইকুয়েটার এখানে থাকা উচিত ছিল, আমি পৃথিবীটা জাস্ট এরকম শুইয়ে দিয়েছি। তাহলে এইখানে যদি ইকুয়েটার থাকে তাহলে এইখানে কি তৈরি হবে, লো প্রেশার তৈরি হবে, তাই না বলো, কারণ সান এখান থেকে এখানে কিরণ দেবে ডাইরেক্টলি। আর এটা হচ্ছে ট্রপিক অফ
ক্যান্সার বা ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন যাই বলো না কেন, এই জায়গাটাতে হাই প্রেশার তৈরি হবে, কারণ এখানে তুলনামূলক তাপ কম। তাহলে এই যে বাতাসটা পৃথিবীর পিঠ থেকে বাতাস কোথায় উঠবে, অ্যালটিটিউডিনাল এক্সটেন্টে ওপরের দিকে উঠবে, এইখানে সাবসাইড করবে, সাবসাইড করে এটা আবার হাই প্রেশার পেলে নিচে নেমে যাবে, সেটেল ডাউন হয়ে যাবে, তাই তো? এবার দেখো আবার এই যে আর্থ ক্রাস্টে হাই প্রেশার থেকে লো প্রেশারে বাতাস এই যে মুভ করবে, এটা গেল। কিন্তু ওপরে যে বাতাসটা রয়েছে ভাই আমার, এটা কোথায় রয়েছে? আমাদের যে ট্রপোস্ফিয়ার রয়েছে, পৃথিবীর যে ফার্স্ট লেয়ার ট্রপোস্ফিয়ার, সেই ট্রপোস্ফিয়ারের মধ্যে এই যে বাতাস এখানে যতটা ওপরে উঠেছিল, এখান থেকে এদিকে সাবসাইড হয়েছে, এদিকে সাবসাইড হয়েছে, এই বাতাস সবটাই কি নিচে নেমে গেছে? এটা হচ্ছে প্রশ্ন। যতটুকুন বাতাস এখান থেকে ওপরে উঠেছিল তার সবটাই কি এখানে নিচে নেমে গেছে? না 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 না, সবটা নামেনি। তাহলে পৃথিবীর এই স্তর দিয়ে, কোন স্তর? ট্রপোস্ফিয়ারের ঠিক মাঝ বরাবর। আবার বলো কোথা দিয়ে? ট্রপোস্ফিয়ারের ঠিক মাঝ বরাবর একটা বাতাসের সার্কেল অল টাইম চলতে থাকে, সারা পৃথিবীকে ঘুরে, সারা পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, এবং এইটাকেই বলা হয় জেট স্ট্রিম। কি বলা হয়? জেট স্ট্রিম। যাক, এটুকুন ধারণা পেলে এবার ওখানে যখন যাব আরো ডিটেলসে বলবো। ওকে, আচ্ছা আসো। আচ্ছা, একবার আমায় একটু কনফার্ম করো, এই যে জিনিসগুলো এখানে যেভাবে আমি পড়াচ্ছি, এভাবে কখনো তোমরা পড়েছো? বলো। না না স্যার। স্যার পড়িনি। পড়নি? এটা না কি ভালো স্যার। লাগছে নাকি না বোরিং লাগছে? হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। স্যার ভালো লাগছে। ভেরি গুড, আরো মজা আসবে। চলো এবার আসো, এবার আমরা দেখবো রিলিফ। রিলিফ মানে ভূমিরূপ। রিলিফ বলতে কোথাও সমভূমি থাকবে, কোথাও পর্বত থাকবে, কোথাও মালভূমি থাকবে। তাহলে পৃথিবীর সব জায়গায় তো আর সমান নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভূমিরূপ আছে। আর সেই বিভিন্ন ভূমিরূপ আমাদের আবহাওয়াকে, আমাদের ক্লাইমেটকে কন্ট্রোল করে। তো সেই দৃষ্টি থেকে রিলিফের বৈশিষ্ট্য আমরা এখন দেখব। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখো, এটা হচ্ছে ওশান বা সি। এই সি থেকে বাতাস কি করছে? প্রচুর পরিমাণে ময়েশ্চার ক্যারি করছে। সেই ময়েশ্চার ক্যারি করে এ ল্যান্ডের দিকে চলছে। ল্যান্ডের দিকে যখন চলছে, এইখানেই পেয়েছে পর্বত। এই পর্বতের এই বাতাস এখন এই পর্বতে ধাক্কা খাবে, মানে এই পর্বতকে তাকে পার করে এদিকে যেতে হবে, তাই তো? বাতাসগুলোকে। তো যখন এই বাতাস পর্বতের এই পাশে আঘাতপ্রাপ্ত হবে, এই ভার বহন করে নিয়ে যেতে হবে, তখন পর্বতের এই পাশটাকে সে বৃষ্টিপাত ঘটিয়ে দেবে। কেন বৃষ্টিপাত ঘটাবে? কারণ বাতাস এখানে ময়েশ্চার নিয়ে এসে তার সাথে অনেক উঁচু পথ পেরোতে হবে, তাই সে কি করবে? তার নিজের ওজন কমানোর জন্য এখানে বৃষ্টিপাত করাবে। এটা একটা গল্প, বাট পাহাড়ে আঘাত লেগেই বৃষ্টিপাতটা হয়। তাহলে এটা একটা পাহাড়, বাতাস এদিক থেকে আসছে, এটা ওশান, সমুদ্র, এখান থেকে ময়েশ্চার নিয়ে বাতাস এখানে আসছে, এসে পর্বতের এই গায়ে আঘাতপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটাকে কি বলা হয়? অরোগ্রাফিক রেন। কি বলে? বাংলায় বলে শৈলোৎক্ষেপ বৃষ্টি, আর ইংরেজিতে কি বলে? অরোগ্রাফিক রেন, তাই না? পর্বতের গায়ে ধাক্কা লেগে যে বৃষ্টিপাত হয়, সে অরোগ্রাফিক রেন এখানে করছে। এই যে পর্বতের যে প্রান্তে এই বাতাস আঘাত দিচ্ছে, সেটাকে কি বলে? সাইড। পর্বতের এটা কোন সাইড? উইন্ডওয়ার্ড সাইড। তাহলে বৃষ্টিপাত কোন জায়গায় ঘটবে? উইন্ডওয়ার্ড সাইডে ঘটবে। আর যে পাশটা স্যার, হচ্ছে এই পাশটা বাংলায় কি অনুবাদ ঢাল বলে? হ্যাঁ, অনুবাদ ঢাল, ইয়েস। আর এটাকে কি স্যার, বলছে? বাংলায় অনুবাদ ঢাল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। এটা হচ্ছে লিওয়ার্ড সাইড। লিওয়ার্ড সাইড প্রতিবাদ কি ঢাল। বলে? বৃষ্টির ছায়া। বৃষ্টির ছায় অঞ্চল। তার মানে এই লিওয়ার্ড সাইডে কি আর বৃষ্টিপাত হবে? মানে এখানে নো রেনফল। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই রিলিফ ফিচার্স, তাহলে এই যে পর্বতটা, এই পর্বতটা একটা রিলিফ ফিচার তো। তাহলে এই রিলিফের জন্য, এই ভূমিরূপের জন্য এক প্রান্তে প্রচুর বৃষ্টি, আর এক প্রান্তে কোনো বৃষ্টি নেই। তাহলে রিলিফ ফিচার্স ক্লাইমেটকে কন্ট্রোল করে কি না করে না? অবশ্যই করে। তো সেটাই আমরা এখানে শিখলাম। তাহলে দেখো এবার, the different features of earth crust on the surface of earth like plateau, mountains, plains, etc. called relief.
তাহলে এই জিনিসগুলোকে রিলিফ বলে। রিলিফ টু প্লেস আ মেজর রোল ইন ডিটারমাইনিং দ্য ক্লাইমেট অফ আ প্লেস। কোন একটা প্লেসের ক্লাইমেট কেমন হবে সেটা ডিটারমাইন করে। যেমন আমাদের পশ্চিমঘাট পর্বতমালাকেই ধরো, যখন সাউথ ওয়েস্ট বাতাসটা ভারতবর্ষে মুভ করতে শুরু করে, সাউথ ওয়েস্ট বাতাস যখন মুভমেন্ট করে তখন সেটা ওই পশ্চিমঘাট পর্বতের মানে এই দেখো, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, এইখান দিয়ে কি বইছে, এইখান দিয়ে পশ্চিমঘাট পর্বতমালা, বাতাস এখানে আসছে, এসে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে। বাট এই যে ডেকান ট্র্যাপ, এই যে জায়গাটা রয়েছে না, এই ডেকান ট্র্যাপে কিন্তু বৃষ্টি খুব কম, বুঝতে পারলে? কারণ ওই পশ্চিমঘাট পর্বতের এপাশে লিওয়ার্ড সাইড হচ্ছে, লিওয়ার্ড সাইড হওয়ার জন্য কি হচ্ছে, ওখানে বৃষ্টিপাত হচ্ছে না। আচ্ছা, তাহলে এবার দেখো, হাই মাউন্টেন্স লাইক হিমালয়াস অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার্স। এবং আরো বড় কথা, আমাদের ভারতবর্ষে হিমালয়া যে কতটা গুরুত্বপূর্ণ ভাবা যাবে না। যদি হিমালয়া না থাকতো তাহলে উত্তর দিক থেকে, পোলার রিজন থেকে, নর্থ পোল থেকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা বাতাস, তুষার ঝড় আমাদের ভারতবর্ষকে সবসময় বরফে ঢেকে রাখতো। কি বললাম আমি বললাম হিমালয় যদি না থাকতো, এক জায়গাটা, এবার জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই ইন্ডিয়ার এই বরাবর হিমালয়া, এই বরাবর হিমালয়া, এই এই যে হচ্ছে নর্থ পোল, এইদিকে রয়েছে সাউথ পোল, ঠিক আছে? যদি এই হিমালয় না থাকতো, বলতো শীতকালে বাতাস কোন দিক থেকে কোন দিকে বইবে? শীতকালে বাতাস নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে বইবে। তাহলে শীতকালে এই পোলার রিজন থেকে তুষার নিয়ে এসে সারা ভারতকে একদম বরফ দিয়ে ঢেকে রাখতো না, যদি হিমালয় না থাকতো। হিমালয়ের কারণে ওই বাতাসগুলো এদিকে আসতে পারে না। আবার গ্রীষ্মকালে সাউথ ওয়েস্ট বাতাস নর্থ ওয়েস্টের দিকে মুভ করছে, আর এই হিমালয় না থাকলে এই বাতাস উড়ে চলে যেত, আমাদের ভারতে বৃষ্টিই হতো না। তাহলে গ্রীষ্মকালেও বৃষ্টিপাত ঘটানোর জন্য সহযোগিতা করছে হিমালয়। আবার শীতকালে পোলার রিজন থেকে যাতে সেই তুষার বরফ ওইগুলো নিয়ে ভারতে প্রবেশ না করতে পারে, বাতাস বরফে যাতে বাতাস ভারতকে ঢেকে না দিতে পারে, তারও সাহায্য করছে। এই কারণে হাই মাউন্টেন্স লাইক হিমালয়াস অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার্স ফর পোলার কোল্ড উইন্ড অ্যান্ড হট উইন্ডস। Windward side causes rainfall, বললাম। leeward side mountains remain relatively dry, thus relief features control climate of a place. ওকে, আশা করছি রিলিফের বিষয়টা বুঝতে পেরেছি আমরা, ঠিক? ওকে, দেখো এই ক্লাসগুলো এতটাই ইম্পর্ট্যান্ট এই কারণে, কারণ আমরা জানতে পেরেছি, হয়তো তোমাদের ইম্পর্ট্যান্ট নাও হতে পারে, কিন্তু আগামী দিনে যারা প্রিপারেশনে আসবে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাসগুলো খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এবং আমি 100% নিশ্চিত এইভাবে এতটা ডিটেলসে কোনো কোথাও পড়ানো নেই ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে। সো ক্লাসগুলোকে একটু লাইক করে দিবে যারা ইউটিউবে ক্লাস দেখছো। চলো, এবার খুব ইম্পর্ট্যান্ট, এতক্ষণ ধরে আমরা যে ক্লাইমেটিক কন্ট্রোলসগুলোকে দেখে এসেছি, এবার তোমাদেরকে প্রশ্ন করি, আমাকে উত্তর দাও। বলো, ক্লাইমেটকে কন্ট্রোল করে যে ফ্যাক্টরসগুলো, সেই ফ্যাক্টরসগুলো কি কি? এক এক করে নাম বলো। ক্লাইমেটকে কন্ট্রোল করে সেই ফ্যাক্টরসগুলো কি কি? নাম্বার 1 ল্যাটিটিউড, নাম্বার 2 অ্যালটিটিউড, নাম্বার 3 প্রেশার অ্যান্ড উইন্ড সিস্টেম, নাম্বার 4 ডিস্টেন্স ফ্রম সি, ওশান কারেন্টস, রিলিফ ফিচার্স। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম না? ওটা তো করলাম ওয়ার্ল্ড ওয়াইড একটা আলোচনা। এবার আমরা আলোচনা করতে চলেছি যে আমাদের ভারতবর্ষের বিষয়টা কি হচ্ছে, ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে, ইন্ডিয়ান ক্লাইমেটের পার্সপেক্টিভ থেকে এই ফ্যাক্টরসগুলো, এই যে ল্যাটিটিউড, অ্যালটিটিউড, প্রেশার আর উইন্ড, ডিস্টেন্স ফ্রম সি, এগুলো কিভাবে কাজ করছে এটা বুঝবো এখন। ওকে, চলো। যখন ল্যাটিটিউডের কথা বলছি, আমাদের ভারতবর্ষের ল্যাটিটিউডিনাল এক্সটেন্টটা কি আছে বলো? বলে ফেলো। ভারতবর্ষের ল্যাটিটিউডিনাল এক্সটেন্টটা কত? ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি। হ্যাঁ, 37 ডিগ্রি কি? 27 ডিগ্রি উত্তর। আর কর্কট উত্তর তো, হ্যাঁ, উত্তর মানে এই সোজাসুজি যে গেছে, এটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ,
আর এই যে শুধু দক্ষিণ যেটা গেছে সেটা কত, 8°4' নর্থ। ইয়েস, দুটোই নর্থ, একটাও কিন্তু সাউথ নেই, মাথায় রেখো, কারণ ইকুয়েটারের নিচে গেলে তবে সাউথ হতো। তাহলে আমাদের ভারতবর্ষ 23.5° নর্থ থেকে মোটামুটি 8.5° নর্থের মধ্যে এক্সটেন্ড করছে। তাহলে ইন্ডিয়াজ ক্লাইমেট ডিপেন্ডস অন ইটস ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট। কেন? কারণ আমাদের ভারতবর্ষ দুই ধরনের ক্লাইমেট ফিল করে। কেন? কারণ আমাদের ভারতবর্ষের ঠিক মাঝ বরাবর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে। আর সেই ট্রপিক অফ ক্যান্সার, এই যে দেখতে পাচ্ছ ট্রপিক অফ ক্যান্সার, এই ট্রপিক অফ ক্যান্সার মোটামুটি আমাদের ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করে দিয়ে গেছে, উত্তর ভারত আর দক্ষিণ ভারত। উত্তরের পাশটা চলে গেছে সাবট্রপিক্যাল এরিয়াতে, আর দক্ষিণ ভারতটা রয়ে গেছে ট্রপিক্যাল রিজনে। যার কারণে ট্রপিক্যাল রিজন তুলনামূলক উষ্ণতা বেশি, গরম বেশি, যার কারণে উত্তর ভারত একটু তুলনামূলক ঠান্ডা, দক্ষিণ ভারত তুলনামূলক একটু গরম, যদি বলতে চাই এভাবে বলতে গেলে। তাহলে ট্রপিক অফ ক্যান্সার ডিভাইডস ইন্ডিয়া ইন্টু অলমোস্ট 2 equal halves, part lying south to the tropic of cancer holds tropical ক্লাইমেট, অর্থাৎ এর সাউথে যারা আছে ট্রপিক্যাল ক্লাইমেট দেখতে পায়, আর পার্ট লাইং নর্থ অফ দ্য ট্রপিক অফ ক্যান্সার হোল্ড সাবট্রপিক্যাল, এবং এর উপরটা সাবট্রপিক্যাল ক্লাইমেট দেখতে পায়। দ্যাটস অল। এই পর্যন্ত এখানে আলোচনার দরকার আছে, আর বেশি কিছু বলে লাভ নেই এখানে। ওকে, বেশ। এবার আসো অ্যালটিটিউড। অ্যালটিটিউড আমরা যদি দেখি যে অ্যালটিটিউডও কিন্তু একটা জায়গার ক্লাইমেটকে কন্ট্রোল করে। এই বিষয়ে তোমরা কি প্রিভিয়াস ক্লাসের একটা কাহিনী বলতে পারবে? আমি প্রিভিয়াস ক্লাসে কিছু একটা বলেছিলাম। হিমালয় তুলনামূলকভাবে হিমালয় কত ডিগ্রিতে দেখো, অ্যাপ্রক্স হিমালয় 30° নর্থে, এবং এখানে একটা দেশ আছে ইরান, সেই ইরানও কিন্তু 30° নর্থে লাই করে, তাই না? কাশ্মীর এবং ইন্ডিয়া দুটোই কিন্তু অ্যাপ্রক্স 30° নর্থের এই ল্যাটিটিউডিনাল এক্সটেন্টে অবস্থান করে। অথচ ইরানে প্রচুর পরিমাণে গরম, আর কাশ্মীরে সবসময় বরফ জমে থাকে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে কাশ্মীরের অ্যালটিটিউড মানে উচ্চতাটা বেশি, ইরানের উচ্চতা কম। তাহলে নিশ্চিত রূপে অ্যালটিটিউড ক্লাইমেটকে কন্ট্রোল করে। আর সেই দিক থেকে ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে বলবো কি যে হিমালয়াস ইন দ্য নর্থ হুইচ হ্যাভ অ্যান অ্যাভারেজ হাইট অফ 6000 মিটার্স, হিমালয়ের গড় উচ্চতা 6000 মিটার। এটা কি করে? ইট প্রিভেন্টস দ্য কোল্ড উইন্ডস ফ্রম সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে কোল্ড উইন্ডগুলোকে সে আসতে দেয় না, হ্যাঁ, সাবকন্টিনেন্টের মধ্যে আসতে দেয় না। বিকজ অফ দিস মাউন্টেন্স দ্য সাবকন্টিনেন্ট এক্সপেরিয়েন্স কম্প্যারেটিভলি মাইল্ড উইন্টার্স। আর যার কারণেই এই ভারতবর্ষে আমরা যারা বাস করি, আমরা মাইল্ড উইন্টারটাকে ফিল করি, বেশি শীত ফিল করি না, কারণ এটা পোলার যে কোল্ড উইন্ড রয়েছে সেই পোলার কোল্ড উইন্ডটাকে প্রিভেন্ট করে দেয়। Thus, altitude of Himalayas control the climate of India. ওকে, বেশ, এখানেও আর বেশি কিছু বলার নেই। আসো, প্রেশার অ্যান্ড উইন্ডস খুব ভালো। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ছবি লাগিয়েছে, একটা সামারের জন্য, একটা উইন্টারের জন্য। সামারের জন্য খেয়াল করো, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তাহলে ভাই আমায় একটু বলো তো দেখি, গ্রীষ্মকালে আমাদের ভারতবর্ষে বাতাস কোন দিক থেকে কোন দিকে? সাউথ ওয়েস্ট বাতাস কোন দিকে বয়? নর্থ ওয়েস্টের দিকে। আর শীতকালে ঠিক তার উল্টো, নর্থ ইস্ট থেকে বাতাস সাউথ ওয়েস্টের দিকে বয়। হ্যাঁ, এই জায়গাটা বুঝলাম কিনা বুঝলাম না? এই জায়গাটা বুঝলাম, এই জায়গাটা বুঝতে হবে, কারণ এই জায়গাটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ স্যার। পরবর্তীতে আমরা যখন আলোচনা করব তখন এটা কেন হলো, এটা আমরা বুঝবো। ঠিক আছে, চলো। কিন্তু তোমাদের যদি একটা কথা বলি, আমি কি কথা বলি? আচ্ছা, তোমরা এটুকুন তো বুঝে ফেলেছো যে গরমকালে এদিক থেকে এদিকে বাতাস, এদিক থেকে এদিকে বাতাস আসছে, শীতকালে এদিক থেকে এদিকে আসছে। কিন্তু তোমাদের একটা কথা বলি, একটা ছবি দেখাই, ছবি দেখিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা দেখো, এটা হচ্ছে ইকুয়েটর 0°। আমাদের ভারতবর্ষ কি এরকম একটা জায়গায় অবস্থান করছে, তাই না বলো? এরকম একটা জায়গায় অবস্থান করছে না ভারতবর্ষ?
তাহলে এই জায়গায় তো ইস্টার্লি উইন্ডের কথা, তাই না? ইস্টার্লি উইন্ডের কথা। তাহলে ভারতবর্ষে এই যে বাতাস এদিক থেকে এদিকে যাচ্ছে কি করে? দেখো বাতাস তো এদিক থেকে এদিকে আসার কথা, তাই না? বাতাস তো ইস্টার্লি উইন্ড ভারতে থাকার কথা, কিন্তু ভারতে এই যে ওয়েস্টার্লি মানে সাউথ ওয়েস্ট কি বলে, সাউথ ওয়েস্ট থেকে বাতাস কি করে যাচ্ছে? এই বাতাস ভারতে কি করে যাচ্ছে? এটা কি প্রশ্ন হয় না? মানে বাতাস তো ইস্টার্লি জোনে রয়েছে, ইস্টার্লি ট্রেড উইন্ডের মধ্যে রয়েছে, তাহলে কেন হলো এমনটা? এমনটা হলো হচ্ছে এই যে আমরা পড়লাম না জেট স্ট্রিম, সেই জেট স্ট্রিমের জন্য এমন হয়েছে। জেট স্ট্রিমও আমাদের জন্য বিরাট বড় বরদান। কেন? কারণ গ্রীষ্মকালে জেট স্ট্রিম হিমালয়ের উত্তর দিক থেকে দিয়ে বয়। কোন দিকে থাকে গ্রীষ্মকালে জেট স্ট্রিম? হিমালয়ের উত্তর দিকে। আর শীতের সময় কোথায় থাকে? দক্ষিণ দিয়ে থাকে। ওকে, আচ্ছা চলো পরে আলোচনা করছি। আচ্ছা যাই হোক, আমি এখানে যে কোয়েশ্চেনটা তোমাদের করেছিলাম সেটা কি বুঝতে পেরেছো কি প্রশ্ন করেছি আমি? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, এই যে ইস্টার্লি উইন্ড রয়েছে, তাহলে ইস্টার্লি উইন্ডটার মধ্যে ভারত পড়ছে, তাহলে কি করে ভারতে যে সাউথ ওয়েস্টের বাতাস কি করে প্রবাহ হচ্ছে এটা জিজ্ঞেস করেছিলাম। যাকে ওটাই দেখবো আমরা একটু পরে। চলো, আচ্ছা প্রেশার আর উইন্ডস এটুকুন ক্লিয়ার হলো। চলো এই ছবিটা মাথায় রাখবা। এবার আসো এখানে, ইন্ডিয়াস ক্লাইমেট and associated weather condition in India are governed by the following of atmospheric conditions. ভারতবর্ষের যে আবহাওয়া, সেই আবহাওয়াটা না একটু ইউনিক আবহাওয়া, ইউনিক ক্লাইমেট। সারা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভ থেকে যদি ভাবি তাহলে দেখবো যে ভারতের ক্লাইমেটটা একটা ইউনিক ক্লাইমেট। কেন? কারণ ভারতের ক্লাইমেটকে তিনটে জিনিস গভর্ন করছে। এক হচ্ছে প্রেশার অ্যান্ড সারফেস উইন্ডস, নাম্বার 2 আপার এয়ার কন্ডিশনস বা আপার এয়ার সার্কুলেশন, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্সেস। ওয়েস্টার্ন পশ্চিমা দেশে যে সাইক্লোনিক ডিস্টারবেন্সগুলো হচ্ছে সেটাও আমাদের ভারতবর্ষের ক্লাইমেটকে কন্ট্রোল করছে। এবং ট্রপিক্যাল রিজনে যে সাইক্লোনগুলো হচ্ছে, সাইক্লোন মানে কি? সাইক্লোন মানে কি? ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়। সাইক্লোন মানে ঘূর্ণিঝড়। তাহলে পশ্চিমা দেশে যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে তার প্রভাব আমরা ফিল করছি, মানে আমাদের ক্লাইমেট ফিল করে। এবং ট্রপিক্যাল রিজনে যে ঘূর্ণিঝড়গুলো সেগুলো। তাহলে আমাদের মূল টপিক এখানে কি চলছে বলো তো? প্রেশার অ্যান্ড উইন্ডস। এই প্রেশার আর উইন্ডসকে খুব ভালো করে বুঝতে হবে। আর সেই প্রেশার আর উইন্ডসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাইমেট তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে প্রেশার আর সারফেস উইন্ডস, আপার এয়ার সার্কুলেশন, আর হচ্ছে ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্সেস আর ট্রপিক্যাল সাইক্লোনস। এটা ওকে, খেয়াল করো। সবার প্রথমে আলোচনা করছি যে প্রেশার অ্যান্ড সারফেস উইন্ডস। এই যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, এই যে যেটা আগে আলোচনা করছিলাম সেটা আবারও এখানে চলে এসছে। ইন্ডিয়া লাইজ ইন দ্য রিজন অফ নর্থ ইস্টার্লি উইন্ডস। কথাটা তো 100% সত্যি কথা। আমাদের ভারতবর্ষ এই জায়গায় অবস্থান করছে, এই জায়গায়, এটা 0 ডিগ্রির ইকুয়েটর। তাহলে এই জায়গায় আমাদের ভারতবর্ষ লাই করে। তাহলে এই জায়গাটা তো কিসের? দেখো নর্থ ইস্ট ট্রেড উইন্ডস না, তার মানে এটাই হচ্ছে নর্থ ইস্টার্লি উইন্ড। তাহলে নর্থ ইস্টার্লি উইন্ডে ভারতবর্ষ রয়েছে। দে ব্লো সাউথ। তাহলে এই যে নর্থ, এই যে বাতাসটা, তাহলে এই বাতাসটা এদিকে ফ্লো করার কথা, সাউথে ফ্লো করার কথা, বাট দে গেট ডিফ্লেক্টেড টুয়ার্ডস দ্য রাইট। তারা রাইটে, ডান দিকে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। দেখো যে কালো কালোগুলো ডান দিকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। কেন? ডিউ টু কোরিওলিস ফোর্স, কোরিওলিস ফোর্সের জন্য। আচ্ছা, আমি আবার এই জায়গায় ফিরে আসব। আগে কোরিওলিস ফোর্সটা একটু বুঝিয়ে আসি। চলো কোরিওলিস ফোর্সটা দেখে আসি। এই দেখো কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স হচ্ছে কি জিনিস ভাই, আগে পরিষ্কার করে বলি। এই ছবিটা দিয়েই আগে বোঝাই। এই যে ছবিটা দেখো, এই ছেলেগুলো বা মেয়েগুলো দেখো সোজাসুজি বল ছুড়ছে, কিন্তু বলটা ঘুরে অন্যদিকে চলে যাচ্ছে। খেয়াল করো, ওরা কিন্তু একে অপরের বিপরীতে বসে আছে সবাই। দেখো ওরা সবাই, লাল জামা পরা মেয়েটি নীল জামা পরা মেয়েটির বিপরীতে বসে আছে, হলুদ জামা সবুজ জামার বিপরীতে বসে আছে।
হলুদ জামা চেষ্টা করছে সবুজ জামার কাছে বলটি দিতে, লাল জামা চেষ্টা করছে নীল জামার কাছে বলটি দিতে, কিন্তু ওরা সোজা বলটি ছুড়ছে, কিন্তু বলটি না সাবসাইড করে যাচ্ছে, অর্থাৎ বাতাসটা এদিক থেকে এদিকে আসার কথা ছিল কিন্তু বাতাস এদিকে মুভ করে যাচ্ছে, বাতাসটা এদিক থেকে এদিকে যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে মুভ করে যাচ্ছে। এটা কেন হচ্ছে? কোরিওলিস ফোর্স জিনিসটা কি বোঝার চেষ্টা করো। আমার একটা কথা বলো, ওই যে যন্ত্রের ওপরে এই ছেলে মেয়েগুলো ঘুরছে, সেই যন্ত্রের ভেলোসিটি আর এই যে বলটিকে ওরা ছুড়ে দিচ্ছে সেই বলের ভেলোসিটি কি এক? এই প্রশ্নের উত্তর দাও। যে না স্যার। যন্ত্রটিতে ওরা ঘুরছে তার ভেলোসিটি আর বলের ভেলোসিটিটা কি এক? না স্যার, না। এক হলে তো সোজাই চলে যাবে স্যার। একদমই তাই। তাহলে করিওলিস ফোর্স হচ্ছে সেটাই, যখন দুটো জিনিসের ভেলোসিটি ডিফারেন্ট হয় তাহলে কি হয়, যার বেশি ভেলোসিটি সে আগে মুভ করবে, যার কম ভেলোসিটি সে পরে মুভ করবে। রানিং গাড়ি থেকে ট্রেন থেকে বা বাইক চালাতে গিয়ে যখন আমরা মুখ থেকে থু করে থুতু ফেলি, সেই থুতু সামনের দিকে যায় না পেছনের দিকে চলে যায়? রানিং ট্রেন থেকে কেউ জল কুলিকুচি করে যদি ফেলে সেটা কি ওই সোজাসুজি পড়বে নাকি পেছনের দিকে চলে যাবে? পেছনে যে জানলায় যে আছে সে ভিজে যাবে। তাহলে পেছনে এটাই- স্যার। পেছনে। এটাই হচ্ছে কোরিওলিস ফোর্স। বুঝতে পেরেছি কিনা? এবার পৃথিবীর কোরিওলিস ফোর্সের এফেক্টটা কি ভালো করে খেয়াল করো। এই দেখো পৃথিবী আরো চিহ্ন বুঝতেই পারছো, পৃথিবী ওয়েস্ট থেকে ইস্টের দিকে মুভ করছে। তাহলে পৃথিবী যখন ওয়েস্ট থেকে ইস্টে মুভ করছে, পৃথিবীর ভেলোসিটি আর পৃথিবীর ওপর দিয়ে যে অ্যাটমসফিয়ার রয়েছে তার ভেলোসিটি কি সেম নাকি? সেম নয় তো। তাহলে পৃথিবীর ভেলোসিটি নিয়ে পৃথিবী আগে মুভ করে চলে যাচ্ছে, আর অ্যাটমসফিয়ারের ভেলোসিটি কম বলে অ্যাটমসফিয়ার পিছনে চলে যাচ্ছে। মানে বাতাসটা সোজাসুজি ডাইরেক্ট নর্দার্ন হেমিস্ফিয়ারের বাতাস সোজাসুজি সাউথের দিকে না এসে রাইট দিকে টার্ন নিয়ে নিচ্ছে, আবার সাউদার্ন হেমিস্ফিয়ারে সোজাসুজি উত্তর দিকে না গিয়ে লেফটের দিকে টার্ন নিয়ে নিচ্ছে। তাহলে কোরিওলিস ফোর্সের কারণে এই ঘটনা ঘটছে। এটুকুন কি আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে এই যে এই বাতাসের প্রবাহটা এটা কেন হচ্ছে? এটা কোরিওলিস ফোর্সের জন্য হচ্ছে। এবার আসো এই জায়গাটায়। তাহলে দেখো দে ব্লিউ সাউথ, তাহলে এই বাতাসগুলো সাউথে বওয়া উচিত ছিল, কারণ এটা হচ্ছে হাই প্রেশার জোন, এটা লো প্রেশার জোন, আবার এটা হাই প্রেশার জোন। তাহলে হাই প্রেশার থেকে এদিকে যাবে, হাই প্রেশার থেকে এদিকে আসবে, বাট এটা এদিকে মুভ করে যাচ্ছে, এটা এদিকে মুভ করে যাচ্ছে। এই মুভমেন্ট কেন হচ্ছে? করিওলিস ফোর্সের জন্য হচ্ছে। এটা তো গেল সারফেসের কথা মেরে ভাই। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে যে গোল গোল লাল 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 যে যে দেখছো, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে আমরা জেট স্ট্রিম পাবো। এই জেট স্ট্রিম পাবো এই জায়গাগুলো থেকে, ওপরের থেকে। অর্থাৎ যে বাতাস ওপরে মুভ করছে ট্রপোস্ফিয়ারের মধ্যে দিয়ে, সেই বাতাসগুলো সবটাই নিচে নেমে আসছে না। সেই বাতাসের কিছুটা সমগ্র পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে ওপর দিয়ে, যেটাকে বলছি আপার এয়ার সার্কুলেশন। সেই আপার এয়ার সার্কুলেশনের মধ্যে আমরা জেট স্ট্রিম পাবো, যেটা আমি আগে একটু ডিসক্রাইব করেছি, এটা ডিটেলসে করব। তাহলে এবার শোনো, দে ব্লিউ সাউথ to get deflected towards the right due to Coriolis force and move on towards equilateral low pressure area। তাহলে এই হাই প্রেশার এরিয়া থেকে বাতাস ইকুইল্যাটারাল লো প্রেশার এরিয়ার দিকে আসতে চায়, কিন্তু কোরিওলিস ফোর্সের জন্য একটু মুভ হয়ে যায়। দিস উইন্ডস ক্যারি ভ্যারি লিটল ময়েশ্চার। খেয়াল করো, তাহলে ভারতবর্ষ যে জোনে রয়েছে সেই জোনের মধ্যে যে বাতাস কোন দিক থেকে কোন দিকে বইছে? এটা হলো নর্থ, এটা হলো ইস্ট। তাহলে নর্থ ইস্ট থেকে বাতাস বইছে। যে নর্থ ইস্ট বাতাসের মধ্যে ময়েশ্চার আছে কি? এখানে তো ল্যান্ড, সব সেন্ট্রাল এশিয়া ল্যান্ড। তাহলে ল্যান্ডের থেকে যখন কোনো বাতাস আসছে, ল্যান্ডে তো আর জল নেই, জল না থাকলে এভাপোরেশনও নেই, এভাপোরেশন না থাকলে ময়েশ্চারও নেই। তাহলে ভারতবর্ষে যে বাতাসটা প্রবাহিত হওয়ার কথা, সেই বাতাসের মধ্যে কি আছে? ভেরি লিটল ময়েশ্চার। সেখানে ময়েশ্চার নেই বললেই চলে। অ্যাকর্ডিং টু দিস কাহিনী, এই কাহিনী অনুযায়ী, অর্থাৎ ভারতে যে বাতাসটা বইছে সেই বাতাসে লিটল ময়েশ্চার আছে, এই কাহিনী অনুযায়ী ইন্ডিয়া শুড বি অ্যান অ্যারিড ল্যান্ড। ইন্ডিয়ার তো একটা শুষ্ক ভূমি হওয়ার কথা ছিল, তাই না? যেহেতু ভারতে যে বাতাস বইছে সেই বাতাসে তো কোনো ময়েশ্চার নেই, তাহলে বাতাসে তো ভারতে তো কি হওয়া কথা ছিল?
অ্যারিড ল্যান্ড হওয়ার কথা ছিল, বৃষ্টিপাত কম হওয়ার কথা, লো রেনফল হওয়ার কথা ছিল, বাট ইট ইজ নট লাইক দ্যাট। কিন্তু ভারতের ক্ষেত্রে এমনটা হচ্ছে না। কেন? কারণ ইন্ডিয়ার ক্লাইমেটটা একটা ইউনিক ক্লাইমেট। ভারতবর্ষে হিমালয়ের অবস্থান আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে। বিকজ কেন এমন হচ্ছে না? ভারতবর্ষ একটা শুষ্ক দেশ কেন হলো না? ভারতবর্ষে বৃষ্টিপাত ঠিকঠাক হচ্ছে কেন? সেটার আলোচনা করব এখন। প্রশ্ন বুঝতে পেরেছি তো? এই জায়গাটুকুন পড়ে আমরা প্রশ্ন বুঝতে পারলাম তো যে এখন আমাদের কি আলোচনা হবে? ভেরি গুড। চলো এবার তাহলে দেখো, এই জায়গাটা খেয়াল করো। আমি গ্রীষ্মকালকে দেখাচ্ছি। গ্রীষ্মকাল কি হচ্ছে? গ্রীষ্মকালে এটা হাই প্রেশার জোন, এটা লো প্রেশার জোন। তাহলে এদিক থেকে এদিকে বাতাস বওয়ার কথা, তাই না? এদিক থেকে এদিকে বাতাস বইবে। সরি, সামার গ্রীষ্মকালে হাই প্রেশার থেকে লো প্রেশারে বাতাস বইবে। আরে বাবা, কোথায় গেল? হাই প্রেশার থেকে লো প্রেশারে বাতাস বইবে, মানে এদিক থেকে এদিকে বাতাস বইবে, এদিকে বৃষ্টিপাত ঘটাবে। দেখো, the climatic conditions of India is unique. Winds blow as it is in winter, but in summer, খুব ভালো করে শোনো, wind blows as it is in winter। এই জায়গাটাতেই ইম্পর্ট্যান্ট পয়েন্ট লুকিয়ে রয়েছে। কি লেখা আছে এখানে? বাতাস বয় অ্যাজ ইট ইজ ইন উইন্টার। উইন্টারে যেমন বাতাস বওয়ার সেরকমই বয়। বাতাস কেমন বওয়ার কথা ভারতে? বাতাসে এরকম বাতাস বওয়ার নর্থ কথা, তাই ইস্ট না বলো? নর্থ ইস্ট বাতাস বওয়ার কথা ভারতে। তাহলে সেটাই বলছি এখানে যে উইন্ডস ব্লো অ্যাজ ইট ইজ ইন উইন্টার। শীতকালে তো যেরকম নর্থ ইস্ট বাতাস বওয়ার কথা সেরকমই বইবে, বাট ইন সামার, কিন্তু গ্রীষ্মকালে ডাইরেকশন অফ উইন্ডস চেঞ্জেস, কিন্তু উইন্ডের ডাইরেকশনটা চেঞ্জ হয়, এর কোর্সটাকে সে চেঞ্জ করে। কেন চেঞ্জ করে? এবার শোনো কেন চেঞ্জ করে, খেয়াল করো। লো প্রেশার এরিয়া over the interior part of the Asia in summer, সামারে এই যে ইন্টেরিয়ার পার্টে না লো প্রেশার তৈরি হয়। এই জায়গাটা খেয়াল করো। বাতাসটা যে চেঞ্জ হচ্ছে কেন হচ্ছে? গ্রীষ্মকালে যে সেন্ট্রাল এশিয়া, সেই সেন্ট্রাল এশিয়াতে সূর্য কি করে? তির্যকভাবে কিরণ দেয় না? সূর্য তির্যকভাবে কিরণ দিলে, গ্লোব থাকলে আমি তোমাদের সামনাসামনি দেখাতে পারতাম, বা এটা আমি এই লেকচারটা তৈরি করার সময়, স্লাইড তৈরি করার সময় খেয়ালও নেই। তোমরা ভালো করে একটুখানি ভাবো, মাথায় কল্পনা করো যে গ্রীষ্মকালে কি হচ্ছে। গ্রীষ্মকালে যে সেন্ট্রাল এশিয়া বা আমাদের যে এশিয়া মহাদেশ, ভারতবর্ষের উপরের জায়গাটাকে ভাবো, সেইখানে কি হচ্ছে? সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে, যার কারণে সাবট্রপিক্যাল পার্ট, যেটাকে আমরা বলছি সাবট্রপিক্যাল এরিয়া, যেখানে অ্যাকচুয়ালি ঠান্ডা থাকার কথা ছিল, কিন্তু গ্রীষ্মকালে সেই জায়গাটা গরম হয়ে যাচ্ছে। আবার বলো, সাবট্রপিক্যাল এরিয়া যে জায়গাটা জেনারেলি ঠান্ডা থাকার কথা, কিন্তু ভারতবর্ষে যখন গ্রীষ্মকাল আসছে তখন সেই জায়গাটা সূর্যের তির্যক কিরণ পড়ে গরম হয়ে যাচ্ছে। আর যখনই সেন্ট্রাল এশিয়া গরম হচ্ছে তখন এখানে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। এখানে যখন লো প্রেশার ক্রিয়েট হচ্ছে, তাহলে এই যে ইন্ডিয়ান ওশান যে পার্টটাতে রয়েছে, ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, অ্যারাবিয়ান সি, এই জায়গাতে হাই প্রেশার তৈরি হচ্ছে। সেন্ট্রাল এশিয়াতে লো প্রেশার তৈরি হলে এখানে হাই প্রেশার তৈরি হচ্ছে। যখন এখানে হাই প্রেশার তৈরি হচ্ছে গ্রীষ্মকালে ভাই, তখনই হাই প্রেশার থেকে লো প্রেশার সারফেসে এইদিকে বাতাস মুভ করছে। বলো তো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। সাউদার্ন নিশ্চিত, তাহলে এখানে দেখো হাই প্রেশার অন সাউদার্ন ইন্ডিয়ান ওশানে পড়ছে, হেন্স সাউথ স্যার ওয়েস্ট। আরেকবার বলবেন? আরেকবার? ওকে, শোনো, আমাদের ভারতবর্ষ, আচ্ছা চলো 1 মিনিট দাঁড়াও, আমি একটু পৃথিবী আঁকার চেষ্টা করি। আচ্ছা, কোথায় আঁকবো? এখানে আঁকি। এই যে পৃথিবী, এটা 0 ডিগ্রি ইকুয়েটার। আমাদের ভারত কোথায় আছে বলো? এখানে আছে, তাই না বলো? এখানে আছে ভারত। তো এই সোজাসুজি গেছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এই ট্রপিক অফ ক্যান্সারের ওপরের জায়গাটা কি? সাবট্রপিক্যাল এরিয়া, তাই না? এই পর্যন্ত সাবট্রপিক্যাল এরিয়া, তারপর এখান থেকে পোলার রিজন শুরু হবে। তাহলে এই যে সাবট্রপিক্যাল এরিয়াতে ভারত, কিন্তু আমাদের পৃথিবী টিল্টেড অবস্থায় মুভ করছে না সূর্যের চারিদিকে। তাই গ্রীষ্মকালে পৃথিবীটা এইটা সূর্যটা ঠিক এইখান থেকে এইদিকে কিরণ দেবে না বলো?
এইদিকে যখন কিরণ দেবে তাহলে এই জায়গাটা সেন্ট্রাল এশিয়া, এখানে এই সেন্ট্রাল এশিয়ায় গরমটা বেশি হবে না? বলো বন্টি আমার। তাহলে এখানে যখন গরম হবে তখন হ্যাঁ এখানে স্যার। লো প্রেশার ক্রিয়েট হবে না? এখানে যখন লো প্রেশার ক্রিয়েট হবে তখন দেখো তো এই সমস্ত জায়গাগুলোতে হাই প্রেশার ক্রিয়েট হবে কিনা, এখানে জায়গাটা ঠান্ডা হয়ে যাবে তখন। গ্রীষ্মকালের কথা বলছি, শীতকালে তো অ্যাজ ইট ইজ আছে, শীতকালে বাতাস এদিক থেকে এদিকেই আসবে, কোনো অসুবিধে নেই। বাট গ্রীষ্মকালের কথা বলছি, এই জায়গাটা লো প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেন্ট্রাল এশিয়াতে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। আর যার কারণে আমাদের যে ইন্ডিয়ান ওশানের সাউদার্ন পার্ট, এই দেখো সাউদার্ন ইন্ডিয়ান ওশানে তখন হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে, আর তখন হাই প্রেশার থেকে লো প্রেশারে বাতাস যাচ্ছে, যার কারণে এরকম মুভমেন্ট হচ্ছে বাতাসের। বুঝতে পেরেছো? তাহলে এটা সূর্যের কিরণের উপর ডিপেন্ড করছে, না, অবশ্যই মানে তাই, পুরোটাই। পৃথিবীর টিল্টেড অবস্থার জন্য। ওকে, তাহলে দেখো হেন্স স্যার সূর্যের উত্তরায়ণের জন্য হ্যাঁ একদমই তাই। হেন্স সাউথওয়েস্ট উইন্ডস স্টার্ট মুভিং টুয়ার্ডস দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড হয়েছে, দ্যাট ইজ হাই প্রেশার টু লো প্রেশার। এই জন্য এই বাতাসটা হাই প্রেশার থেকে লো প্রেশারে মুভ করছে, মুভিং ওভার দ্য ওশানস। দিস উইন্ডস ক্যারি ময়েশ্চার। এবং এইবার আমায় একটা কথা বলো, তোমরা আগের বার বলছিলে না যে কেন কোল্ড স্ট্রিম, এই যে বাতাসটা লো প্রেশার থেকে হাই প্রেশার থেকে আবার যাচ্ছে, এই বাতাসগুলো তো উষ্ণ বাতাস। এই উষ্ণ বাতাস যখন এদিকে মুভ করছে, সে তার সঙ্গে কি বয়ে নিয়ে যাচ্ছে? ময়েশ্চার বয়ে নিয়ে যাচ্ছে। আর সেই ময়েশ্চার ভারতবর্ষে যখন ল্যান্ডে প্রবেশ করছে, সেই মেইন ল্যান্ডে গিয়ে রেইনফল ঘটিয়ে দিচ্ছে। বুঝতে পারছো? ওকে, কোরিওলিস ফোর্স হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে আমরা এটুকুন বুঝলাম কি যে প্রেশার আর উইন্ড কি করে ইন্ডিয়ার ক্লাইমেটকে চেঞ্জ করছে, সরি প্রভাবিত করছে। ওকে, তারপর কি? আচ্ছা, আপার এয়ার সার্কুলেশন খুব ভালো করে দেখো, এই দেখো জেট স্ট্রিম, আপার এয়ার সার্কুলেশন। যখন আপার এয়ার সার্কুলেশনে কি হচ্ছে দেখো, আবার ভালো করে বোঝো, এটা কিন্তু পৃথিবীকে এই যে পৃথিবীটাকে দেখো কি হচ্ছে বিষয়টা। বাতাস এইখানে ইকুয়েটার 0 ডিগ্রি, এইখান থেকে হাই লো প্রেশার ক্রিয়েট হচ্ছে, এখানে লো প্রেশার ক্রিয়েট হচ্ছে, এই বাতাস এখান থেকে ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে এখানে সাবসাইড করছে, এদিকে সাবসাইড করছে, এদিকে সাবসাইড করে যখন এই যে এই সমস্ত জায়গায় যখন এটা 30 ডিগ্রির আশেপাশে, 30 ডিগ্রির আশেপাশের ল্যাটিটিউড, এটা এই সমস্ত জায়গায় গিয়ে হাই প্রেশার ক্রিয়েট হচ্ছে, আর এই ঠান্ডা জায়গা হাই প্রেশার, এই হাই প্রেশারে নেমে আসছে। আমার কথা হলো, এই যে বাতাস ওপরে উঠে যে সাবসাইড হয়ে যেগুলো গেল, এর সবটাই কি নেমে আসলো নিচে? বলো, এই বাতাসটা সবটাই কি নিচে নেমে এসছে? আসেনি তো। তাহলে যে সবটা নেমে আসেনি, এই কিছুটা বাতাস না পৃথিবীর চারপাশে এরকম করে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এবং এটার এরিয়া কোনটা? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার দিয়ে ঘুরবে। কোথা দিয়ে ঘুরবে? ট্রপোস্ফিয়ার দিয়ে ঘুরতে থাকবে। আর এই যে পৃথিবীর ওপরে তোমরা যদি ছবিটা খেয়াল করো, তাহলে দেখবা এই যে বাতাসটা দেখছো, এই যে ট্রপোস্ফেরিক এরিয়া দিয়ে পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরছে। এটা নর্দার্ন হেমিস্ফিয়ারেও যেমন, সাউদার্ন হেমিস্ফিয়ারেও তেমন। এটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট। কেন? কারণ সাবট্রপিক্যাল এরিয়া দিয়ে ঘুরছে বলে এটাকে সাবট্রপিক্যাল জেট বলে, আর এটা পোলার এরিয়া দিয়ে ঘুরছে বলে এটাকে পোলার জেট বলে। বুঝতে পেরেছি কিনা পারিনি? ছবি দেখে আলোচনা তো আগে করেও এসছি। তাহলে এবার জেট স্ট্রিমটা দেখো, দ্য আপার ট্রপোস্ফেরিক উইন্ড সার্কুলেশন ফ্লোয়িং উইথ ভেরি হাই ভেলোসিটি ইন সামার, সামারে 110 kmph and winters 184 kmph, having a drastic meteorological impact over climatic zones. It is actually extension of the diverging air masses following in the ট্রপোস্ফিয়ার। অর্থাৎ এইখান থেকে যে ডাইভার্জিং যে এয়ার মাসগুলো ছিল, সেটা সবটা নিচে নামেনি, কিছুটা পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরছে, সেটাই হচ্ছে জেট স্ট্রিম। আর এই জেট স্ট্রিমটা খুব ইম্পর্ট্যান্ট। কেন? সাবট্রপিক্যাল জেট স্ট্রিম ব্লোজ ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে কোন ধরনের জেট স্ট্রিম দেখব? সাবট্রপিক্যাল জেট স্ট্রিম দেখব। ইট ইজ কল্ড সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বিকজ ইট লোকেটেড অ্যাপ্রক্সিমেটলি 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে। এটা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে এই জেট স্ট্রিমগুলো ঘুরে বেড়াচ্ছে, যার কারণে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম বলছি। পজিশন এবার সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এটা এই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এই জায়গাটা দেখো,
পজিশন অফ দ্য জেট স্ট্রিম ইন সামার, গ্রীষ্মকালে জেট স্ট্রিম ইজ নর্থ টু দ্য হিমালয়াস, হিমালয় পর্বতের উত্তর দিয়ে বয়। ভালো করে শোনো, এই তো আমাদের ভারতবর্ষ, খেয়াল করবে এই যে হচ্ছে হিমালয়া, এই যে হিমালয়া, এই যে হিমালয়া, এই হিমালয়ায় যখন সামার তখন জেট স্ট্রিম কোন দিক দিয়ে বইছে, এই দিক দিয়ে জেট স্ট্রিম বলছে, হয়তো হিমালয়ের উত্তর দিয়ে বইবে। আর যখন শীতকাল তখন জেট স্ট্রিম কোন দিক দিয়ে বইবে, এই যে জেট স্ট্রিম এই সাউথ দিয়ে বইবে। জেট স্ট্রিম কোন দিক থেকে কোন দিকে বয়, ওয়েস্ট থেকে ইস্টের দিকে বয়। বলো তো বুঝলে কিনা, একটু কনফার্ম করো। আমি বললাম যে জেট স্ট্রিম ভারতবর্ষে সাবট্রপিক্যাল জেট স্ট্রিম পরিলক্ষিত হয়, কিন্তু গ্রীষ্মকালে জেট স্ট্রিম হিমালয়ের উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়, আর শীতকালে এটা দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়। মজার বিষয়টা কি জানো? আচ্ছা, গ্রীষ্মকালে আমাদের ভারতে বৃষ্টিপাত ঘটায় কোন বাতাস? সাউথ ওয়েস্ট বাতাস, তাই না? বলো, একটু কথা বলো। হ্যাঁ স্যার। ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাই হচ্ছে সাউথ ওয়েস্ট বাতাস। এবার ব্যাপারটা হলো, যদি গ্রীষ্মকালে এই জেট স্ট্রিম যদি হিমালয়ের এই পাশ দিয়ে বইতো তাহলে কি হতো? ভারতবর্ষে কিচ্ছু বৃষ্টি হতো না, কারণ এই সাউথ ওয়েস্টকে এই জেট স্ট্রিম উড়িয়ে নিয়ে চলে যেত, বুঝেছো? তখন ভারতবর্ষে নো রেনফল হতো, একটুও বৃষ্টি হতো না। তাহলে ভগবানের কি আশীর্বাদ, আমাদের ভারতভূমি দেবভূমি, কি আশীর্বাদ দেখো। এই ভারতবর্ষে কি হচ্ছে, গ্রীষ্মকালে যখন ভারতের বৃষ্টির দরকার তখন জেট স্ট্রিম হিমালয়ের উত্তর দিয়ে বইছে আর বৃষ্টিপাত এখানে ঘটিয়ে যাচ্ছে। আবার শীতকালে এটা উত্তর দিকে না বয়ে দক্ষিণ দিকে বইছে। আর এই যে যে তুমি দেখতে পাচ্ছ না, এই যে যে জেট স্ট্রিম, এই জেট স্ট্রিমই কিন্তু এই শীতকালে আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটায়। আবার বলো, কি বললাম? আমাদের শীতকালে ভারতে যে বৃষ্টিপাতটা হয়, সেই বৃষ্টিপাতটা কেন হয়? এই জেট স্ট্রিমের জন্য হয়। কেন? এরপরে আমাদের একটা পয়েন্ট মনে আছে, ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স পড়েছিলাম, একটা পয়েন্ট লিখেছিলাম না? ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স বলে একটা পয়েন্ট লিখেছিলাম তো। অর্থাৎ পশ্চিমা দেশগুলোতে যে সাইক্লোনিক ডিস্টারবেন্সগুলো হচ্ছে, সেইটার ময়েশ্চার এই জেট স্ট্রিম কালেক্ট করে নিয়ে আসে, নিয়ে এসে ভারতের মধ্যে বৃষ্টিপাত ঘটায়। বুঝেছো? খুব মজার বিষয়। বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার শোনো এটা তাহলে স্যার পজিশন। হ্যাঁ বলো। বলছি আগের পিকচারটা একবার দেখাবেন? হ্যাঁ, অবশ্যই দেখাবো। এই যে বলছি যে হ্যাঁ, তার মানে সাউথ ওয়েস্ট যে বাতাসটা বইছে সেটা মানে মানে গ্রীষ্মকালেও বয় কিন্তু শীতকালেও বয়, সারা বছরই বয়, কিন্তু ওই জেট স্ট্রিমের উত্তর হিমালয়ের একবার উত্তর আর না দক্ষিণে না বওয়ার বোনটি জন্য আমার, পার্থক্যটা। এই যে সাউথ ওয়েস্ট বাতাসটা গ্রীষ্মকালে বয়। আচ্ছা, তোমাদের বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে আজও জিজ্ঞেস করবে, তারা বলে দিতে পারে। যখন শীতের শুরু শুরু হয় না, তারা বলে দিতে পারে যে এই উত্তরে বাতাস আসছে, শীতকাল পড়বে। কিন্তু তার মানে উত্তরে বাতাস আমাদেরকে শীতের সূচনা দেয়, আর দক্ষিণের বাতাস আমাদের গ্রীষ্মের সূচনা দেয়। এই যে এই তোমরা এখন থেকে ফিল করো, আজকে বলে দিলাম আমি, আজকে থেকে তোমরা ফিল করবে। এখন থেকে তো গ্রীষ্মকাল শুরু হবে, তোমরা দেখবা যে এখন দক্ষিণ দিক থেকে বাতাস আসবে। বাড়ির দক্ষিণ দিকে জানালা খুলে রাখবা, দেখবা দক্ষিণের বাতাস আসছে। তাহলে দক্ষিণের বাতাস মানে গ্রীষ্মকাল, উত্তরের বাতাস মানে শীতকাল। বুঝেছো কি বলেছি? বিষয়টা হচ্ছে যে এই জেট স্ট্রিম গরমকালে হিমালয়ের উত্তর দিক দিয়ে বইছে, যার কারণে সাউথ ওয়েস্ট বাতাস আমাদের ভারতবর্ষে বৃষ্টি করিয়ে চলে যাচ্ছে। আবার শীতের কালে এই জেট স্ট্রিম হিমালয়ের দক্ষিণ দিক দিয়ে বইছে, যার কারণে ও ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেসের ফলে যে ময়েশ্চারগুলো ক্যারি করছে, এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবং এই বাতাসগুলো কিন্তু এই যে করমণ্ডল উপকূলের উপর দিয়ে বইছে কিনা দেখো তো। এই জেট স্ট্রিমের কিছুটা বাতাস সে এই যে দেখো নিয়ে এসছে নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে যাচ্ছে, এই যে করমণ্ডল উপকূল, এই করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে প্রথমে যে কোয়েশ্চেন হয়েছিল, এখন আশা করছি সবটা ক্লিয়ার হচ্ছে বিষয়টা, নাকি? স্যার হ্যাঁ বলো। বলছিলাম ওপর দিকে আর নিচ দিকে মানে গ্রীষ্মকালে ওপর দিকে আর শীতে নিচের দিকে কেন এটা এটা বুঝতে পারলাম না। উপর নিচে আরেকবার মানে বলো। উপর নিচে বলতে কি বলতে চাইছো? জেট স্ট্রিমটা
হ্যাঁ, জেট মানে স্ট্রিম ওপর পর্বতের নিচে তো উপর নয়, দিকে আর নিচের দিকে, জেট এটা স্ট্রিম একই এটা জায়গাতেই মানে রয়েছে। একটা রয়েছে হচ্ছে গ্রীষ্মকালে হিমালয়ের উত্তর দিক দিয়ে। ও আচ্ছা, এটা উত্তর আর দক্ষিণ কি উপর নিচে বললা? গ্রীষ্মকালে হিমালয়ের উত্তর দিয়ে এই যেটা জেট স্ট্রিম বইছে, আর হ্যাঁ শীতের স্যার, কালে ওটা কিসের দক্ষিণ জন্য দিয়ে। হচ্ছে আর শীতকালে কিসের জন্য নিচে ও দিয়ে যাচ্ছে কিসের জেট জন্য? স্ট্রিম? এই যে এটা দেখো, এই মুভমেন্টটা দেখো, এই যে এই জিগজ্যাগ মুভমেন্টে বয়, এই যে এটা, যার যেরকম কপালে ভাগ্য সে সেরকম বইবে। বুঝতে পেরেছো? এই যে এখানে কিছু বলার নেই, এটাই জিগজ্যাগ মুভমেন্টে বয়, স্যার যার যেখানে যেভাবে হয় সেটা সেভাবে হবে। ওকে, স্যার, এই ওপর আর নিচে বায়ুর ইয়েটা করার জন্য কি সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন কি ডিপেন্ডেন্ট? না অবশ্যই এই যে যে জিগজ্যাগ মুভমেন্ট হচ্ছে, এই জিগজ্যাগ মুভমেন্ট অবশ্যই পৃথিবীর মুভমেন্টের জন্য তো অবশ্যই। আমরা যে জায়গায় বসবাস করি সেই জায়গায় নিশ্চিত রূপে কিছু ন্যাচারাল ফেনোমেননের কারণেই এমনটা হচ্ছে। ঠিক আছে, এর স্পেসিফিক কোনো এলাবোরেশন আশা করি কোনো প্রয়োজন নেই, যে সেটুকুন মনে রাখা যে জেট স্ট্রিমের পজিশন হলো সামারের সময় হিমালয়ের নর্থে আর উইন্টারে হিমালয়ের দক্ষিণে, সাউথে। ওকে, বেশ, ভেরি গুড। এবার আসো ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স। আগে গল্প শোনো, পরে অন্য কথা। এই যে দেখতে পাচ্ছ মেডিটেরিয়ান সি, এই যে মেডিটেরিয়ান সি এখানে আছে, ভূমধ্য সাগর যেটাকে আমরা বলছি। এই ভূমধ্য সাগরে এই দেখো এটা সাইক্লোন ক্রিয়েট হয়েছে। এই ভূমধ্য সাগরে যখন সাইক্লোন ওঠে তখন সেই সাইক্লোন প্রচুর পরিমাণে ময়েশ্চার কালেক্ট করে সেখানে, বুঝেছো? আর এই দেখো লাল রঙে এই যে জেট স্ট্রিম ধেয়ে আসছে, তাহলে সেই মেডিটেরিয়ান সি থেকে, এই ক্যাসপিয়ান সি থেকে যে সাইক্লোনগুলো হচ্ছে, সেই সাইক্লোনের ময়েশ্চার কে কালেক্ট করছে? এই জেট স্ট্রিম, এই যে লাল রঙের এই দেখো জেট স্ট্রিম ধেয়ে ধেয়ে আসছে, এই জেট স্ট্রিম কালেক্ট করছে। এটা আসছে কখন? এটা শীতকালে আসছে, শীতকালে। আর এই যে হলো হিমালয়, এইটা হিমালয়ের নর্দার্ন সাইড, এটা হিমালয়ের সাউদার্ন সাইড। এই জেট স্ট্রিম এই যে এসে যখন হিমালয়ে ধাক্কা খাচ্ছে তখন ভারতবর্ষের নর্থ ওয়েস্টে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে ভারতবর্ষের নর্থ ওয়েস্টে বৃষ্টিপাতের মূল কারণই হচ্ছে এই ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স। তাহলে ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্সের ক্ষেত্রে বা ফলে কোন জায়গায় ভারতের বৃষ্টিপাত দেখা যায় বলো? সেটা দেখা যায় হচ্ছে তোমার নর্থ ওয়েস্টার্ন সাইডে দেখা যায়। এবং এই বাতাসটা যখন এইখান দিয়ে যখন নর্থ ইস্ট বাতাস প্রবেশ করছে, তখন এই যে জেট স্ট্রিম এরই কিছু ময়েশ্চার নিয়ে এই করমণ্ডল উপকূলে, যেটাকে রিট্রিটিং মনসুন আমরা বলি, এখানে বৃষ্টিপাত ঘটায়। আমি আশা করছি পুরো সিনারিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স, এটা ভারতবর্ষের ওয়েস্টার্ন কান্ট্রি না, এই জায়গাগুলো থেকে কিন্তু ময়েশ্চার কালেক্ট করে নিয়ে এসে ভারতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। কোথায়? ভারতের নর্থ ওয়েস্ট রিজনে। বুঝেছো? হ্যাঁ স্যার। বেশ, এখানে তোমরা দেখো লেখা আছে এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনস দ্যাট ডেভেলপড ইন দ্য মেডিটেরিয়ান সি, দে গ্র্যাজুয়ালি ট্রাভেল অ্যাক্রস মিডিল ইস্ট। প্রথমে মিডিল ইস্টে আসবে, তারপরে আসবে তোমার হচ্ছে ইরান, তারপর আফগানিস্তান, তারপর পাকিস্তান হয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রবেশ করবে। তারপর হিমালয় পর্বতে ধাক্কা খাবে, সেখানে বৃষ্টিপাত ঘটাবে। তারপর আমাদের যে নর্থ ইস্ট যে বাতাস, সেই নর্থ ইস্ট বাতাসের সাথে ভেসে এসে এই করমণ্ডল উপকূলে অর্থাৎ সাউথ ইন্ডিয়ার পূর্ব পাশে বৃষ্টিপাত ঘটাবে। ওকে, আচ্ছা। ইউজুয়ালি পিক স্যার ডিউরিং উইন্টার মান্থস অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি উইথ মিনিমাল এফেক্ট ডিউরিং মনসুন ইন দ্য মান্থস। মানে মনসুনে এর এফেক্টটা খুব কম। জানুয়ারি ফেব্রুয়ারি মানে কোন কাল আমাদের এখানে? শীতকাল। শীতকালে এর প্রভাবটা বেশি থাকে, আর গ্রীষ্মকালে এর প্রভাবটা অনেক কম থাকে, এটাই বললো এখানে। ওকে, এবার এখানে একটা জিনিস দেখো, ট্রপিক্যাল সাইক্লোনস। আমরা তাহলে বলো তো, ওয়েস্টার্ন সাইক্লোনিক ডিস্টারবেন্স তো বুঝে গেছি। এইবার এসছে আমাদের লাস্ট টপিক অফ দ্য ডে, এটাই লাস্ট টপিক, দ্যাট ইজ ট্রপিক্যাল সাইক্লোনস। ট্রপিক্যাল সাইক্লোনস বলতে এই দেখো 0 ডিগ্রি, এই যে 0 ডিগ্রি, এই যে ইকুয়েটার। তাহলে এই যে ইকুয়েটার, এই ইকুয়েটার বরাবর ট্রপিক্যাল এরিয়া। এই ট্রপিক্যাল এরিয়াতে দেখো
এইখানে তুমি যদি খেয়াল করো ইন্ডিয়ান ওশান ট্রপিক্যাল এরিয়ার মধ্যে আছে, বে অফ বেঙ্গল ট্রপিক্যাল এরিয়ার মধ্যে রয়েছে। তাহলে এই যে ট্রপিক্যাল এরিয়াতে যে সাইক্লোনগুলো হয় সেই সাইক্লোনগুলো দেখো বে অফ বেঙ্গলের যে ট্রপিক্যাল সাইক্লোন দেখতে পাবে সেটা এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে। আবার বলো, বে অফ বেঙ্গলে যে ট্রপিক্যাল সাইক্লোন দেখবে সেটা এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে দেখতে পাবে। তার জন্য আমাদের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত জায়গা প্রভাবিত হবে। তারপরে অ্যারাবিয়ান সি বা বে অফ বেঙ্গলের এই জায়গা থেকেই কিন্তু আমাদের এখানে গুজরাট, মহারাষ্ট্র, হ্যাঁ এই সমস্ত জায়গা প্রভাবিত হবে, কিন্তু ঝড় উঠবে। তাহলে এই যে আমাদের যে কালবৈশাখের যে ঝড় বা বৈশাখের ঝড়গুলো যে হয়, যে সাইক্লোনগুলো টাইফুন, আইলা, আমফান, হ্যাঁ নির্ঝড়, এই যে যে ঝড়গুলো আসে সেই ঝড়গুলো কিন্তু আমাদের বে অফ বেঙ্গলের যে ট্রপিক্যাল সাইক্লোন সেখান থেকে আসে, যেটা এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে ঘটে। তাহলে এগুলো আমাদের এখানে কি করে, এগুলো আমাদের এখানে প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন ঘটায়, তাই না? ডিস্ট্রাকশন করে, ঝড় আনে, বন্যা আনে, তাই না? সুন্দরবন এলাকা, আইলা মনে করো কতটা ক্ষয়ক্ষতি কিন্তু এখানে সাধন করে। ঠিক আছে, তো এইভাবে এরা সবাই কিন্তু আমাদের ক্লাইমেটকে কন্ট্রোল করে। তাহলে আমরা এখানে এই পর্যন্ত কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কতগুলো টপিক পড়ে ফেললাম। আমরা নেক্সট ক্লাসে যা পড়বো সেটা হচ্ছে আমাদের যে মনসুন টাইপ অফ ক্লাইমেট, সেই মনসুন ক্লাইমেট কি হয়, কি বিষয়, সেটা সম্পর্কে পড়বো। ঠিক আছে, সিজন, উইন্টার, সামার, রেইনি বা ট্রানজিশন যে সিজন যেটা রয়েছে, বসন্ত, অটাম, এগুলো পড়বো। রেনের ডিস্ট্রিবিউশন কি রকম আছে, কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখান থেকে পড়বো। আর তার সাথে সাথে আমাদের ক্লাইমেট চ্যাপ্টারটা শেষ হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো সবাই। স্যার হ্যাঁ বলো স্যার বলো বলো। বলছিলাম যে ইংলিশ ক্লাস হবে না নাকি স্যার? ইংলিশ ক্লাস, ইংলিশ ক্লাসে ফেব্রুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হবে ভাই।